ক্লাস কয়টা হয়েছে স্যার টোটাল? অন পেজের ক্লাস একটাও হয়নি, আজকে ফার্স্ট হচ্ছে আমাদের অন পেজের ক্লাস। কারণ অবশ্য অন পেজের ক্লাস ওইগুলোকেও বলতে পারেন, কারণ এসিওতে অন পেজ আর অফ পেজ মেইনলি বলা হয়। অন পেজ বলতে আসলে সাইটের ভিতরে যত কাজ হয় সবগুলোকেই অন পেজ বলে। তবে আর একটা হচ্ছে অফ পেজ, যেগুলো আমরা ব্যাকলিঙ্ক করব। তবে অন পেজের মধ্যে মেইনলি পিওর অন পেজ হচ্ছে আর্টিকেল পাবলিশ করা। যখন আমরা আমাদের সাইটে আর্টিকেল পাবলিশ করব, ওই পেজটাকে অপটিমাইজ করে সাথে করে এটাকে অন পেজ বলা হয়। কিন্তু নর্মালি আমরা এই যে সাইটের মধ্যে যে কাজগুলো করলাম এগুলোকে অন সাইট বলা হয়, আরো যদি শুদ্ধভাবে আমরা বলতে চাই। তো আমাদের অন সাইটের ক্লাস হয়েছে। তো সেই ক্ষেত্রে যদি অন পেজ বলি, আমাদের কয়টা মেবি 3টা or 4টা ক্লাস হয়েছে অন পেজের উপরে। বাট ওইগুলোকে অন সাইট বলা হয়। অন সাইট আবার কি, অন সাইট যে কাজগুলো সাইটে এক জায়গায় করলে পুরো সাইটে ইম্প্যাক্ট পড়ে। যেমন ধরেন থিম চেঞ্জ করলেন, পুরো সাইটেই চেঞ্জ আসবে। আর অন সাইট গুলো একবারই করতে হয়, যেমন ওয়েব মাস্টার টুলে অ্যাড করা, গুগল অ্যানালাইটিক্সে অ্যাড করা। আর অন পেজ হচ্ছে প্রতিবার করতে হবে, মানে যতবার আমরা আর্টিকেল পাবলিশ করব ততবার আসলে আমাদের অন পেজ অপটিমাইজেশন করতে হবে। ওকে, তো এই জন্য আমরা অন পেজকে আবার দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে অন সাইট আর একটা হচ্ছে অন পেজ। আবার এগুলোকে একত্রে অন পেজও অনেকেই বলে। তো আমাদের হচ্ছে এটা 3টা or 4টা ক্লাস হয়েছে, আসলে এক্স্যাক্টলি মনে নাই। তবে মেইনলি ক্লাস হচ্ছে তো 3টা, যেমন অন সাইট পার্ট 1, অন সাইট পার্ট 2 আপনাদের বেবি একদিনেই শেষ করছে। হ্যাঁ, অন সাইট পার্ট 1, অন সাইট পার্ট 2 এবং থিম কাস্টমাইজেশন, এই 3টা হচ্ছে আমাদের অন পেজের ক্লাস হয়েছে এর আগে। ওকে, আচ্ছা। তো যাই হোক আমাদের এবং ওই কাজগুলো যেটা বললাম যে একবারই আমাদের করতে হবে। কিন্তু এই যে আর্টিকেল পাবলিশের আজকে আমরা যে কাজটা দেখবো, যেটাকে পিওর অন পেজ বলে, এটা আমাদের প্রতিবার করতে হবে। মানে সাইটে যতবার আর্টিকেল পাবলিশ করব ততবার ওই আর্টিকেলটাকে অপটিমাইজ করে করে পাবলিশ করতে হবে। তো এটাকেই মূলত অন পেজ বলা হয়। ওকে, তো আমি দেখি তো আমাদের একটা সাইট, যে সাইট দিয়ে আজকে আমরা দেখবো সেটা হচ্ছে এই যে wikibangla.net। ধরেন এটা আমাদের একটা টেস্ট পারপাসের একটা ওয়েবসাইট, এবং আমাদের তো এই জন্য একটা আর্টিকেলও লাগবে। তো ধরেন এই জন্য আমাদের একটা আর্টিকেল আমরা যে কোনো জায়গা থেকে নিয়ে নিচ্ছি। ওকে, juicehacking.com বা কোনো একটা জায়গা থেকে নিয়ে নিই, কারণ আমাদের তো অবশ্যই ইউনিক আর্টিকেল পাবলিশ করতে হবে। কিন্তু আমি দেখানোর স্বার্থে যে কোনো একটা সাইট থেকে একটা আর্টিকেল কপি করে নিচ্ছি। কারণ যদি আমাদের একদম জাস্ট ওই যে আপনার সাইটটা হইতো, তাহলে আপনার পিওর যে আর্টিকেলটা ওইটা আমরা দিয়েই হয়তো পাবলিশ করে দিতাম। আমরা সবসময় আমাদের সাইটে পিওর আর্টিকেলই পাবলিশ করব। তবে দেখার স্বার্থে আমরা হচ্ছে স্যার তাহলে আমারটা তো স্যার ওই যে আপনার লোগো এবং হচ্ছে ফেরি এই করে দিছিলাম আর কি, আপ করে দিছিলাম। আচ্ছা ওগুলো দিছেন। আচ্ছা তাহলে সাইটে ঢুকি তো জি জি। অবস্থা দেখি। এটা হচ্ছে গার্ডেন না, গার্ডেন টেক কেয়ার। হ্যাঁ, লোগো তো অলরেডি হয়ে গেছে। ওকে, আপনারটার মধ্যেই করতে পারি, অথবা আমরা চাইলে যেহেতু বিভিন্নভাবে টেস্ট করে করে দেখবো, আগে এটার মধ্যে আমরা মেইনলি দেখি তাহলে আমাদের যেটা আছে। কারণ অনেকভাবে আপনারা অনেক সময় বললে আবার দেখা যাবে এই অনেকভাবে করতে হবে, তো আমরা এটা দিয়েই প্রথমে এটা দেখি। প্রয়োজন আপনার সাইটে আপনি হয়তো ইয়ে করলেন, অপটিমাইজ করলেন, বা আমরা অপটিমাইজ করে পরে আপনার সাইটে একটা দিলাম। তবে দেখার সুবিধার্থে আগে আমরা এইটা দিয়েই দেখে নিই, যেহেতু আমাদের এটা টেস্ট সাইট। কারণ এখানে বিভিন্নভাবে একই জিনিস আমরা হয়তো বারবার, যেমন এখানে ধরেন টেবল তৈরি করা, কারণ টেস্ট পারপাসে করব, তো টেস্ট পারপাস বলতে অরিজিনাল ভাবে, কিন্তু একই জিনিস হয়তো এখানে এক টাইপের প্রোজ এন্ড কনস দিলাম, এখানে আরেক টাইপের। বাট আপনার কাছে যেটা ভালো লাগবে পুরো সাইটে আপনারা সেই সিস্টেমটা ফলো করবেন, বা অন্তত একটা পোস্টে একই টাইপের করলেন। এক পোস্টের মধ্যে এরকম 2-3 ধরনেরটা আবার ধরেন দরকার নেই। তো আমরা হচ্ছে আমাদের সাইটের জন্য একটা কপি কন্টেন্ট
এক্সাম্পল একটা নিয়ে নেই, একটা কন্টেন্ট নিয়ে নেই, কারণ আমাদের ধরে নিলাম যে এটা আমাদের কন্টেন্ট। ভাই দাদারটা দিয়ে করতেন, আমাদের তো আছেই একটা। হ্যাঁ, দাদুরটা দিয়ে করতে পারি। আচ্ছা, আমরা তাহলে আপনি একটা কন্টেন্ট পাঠান, আপনারটা দিয়ে আমরা ট্রাই করি। ঠিক আছে স্যার, একটু ওয়েট করুন, যদি ওটা দেওয়া ছিল আপনাকে আগে, তারপর হ্যাঁ আবার দিচ্ছি। দিছিলেন এটাকে। ওকে, আরেকবার দেন তাহলে। আমাদের তাহলে আর কন্টেন্ট ইয়ে করতে হবে না। ওকে, আমরা একদম ফ্রেশ করে এটা দিয়ে দেখি। তো সবার আগে আমাদের যেটা করতে হবে, আমাদের সাইটটাকে লগ ইন করে নিতে হবে। আমাদের সাইটের ইউজার নেম এবং পাসওয়ার্ড যেটা আছে, হ্যাঁ, তাহলে দুইটা প্যানেলের পাসওয়ার্ড কি আলাদা আলাদা দিব? আচ্ছা পাসওয়ার্ডটাও একটু দিয়েন। পাসওয়ার্ডটাও আমি একটু নিয়ে লগ ইন করে, পাসওয়ার্ডটা মনে নাই। দুইটা প্যানেলের পাসওয়ার্ড মিন্স বুঝি নাই। মানে যে সি প্যানেল আছে না, হ্যাঁ নাকি এর আগে মানে এটা বাদেও আরেকটা প্যানেল আছে না? হ্যাঁ, সি প্যানেল, জি। ওই তো সি প্যানেলের ওখানেও যে একটা পাসওয়ার্ড দেওয়া লাগে না, পাসওয়ার্ড দিয়ে ওখানে ঢুকতে হয়। সি প্যানেলে অলরেডি ধরেন আপনার পাসওয়ার্ড দেয়াই থাকে। যখন আপনি ডোমেইন হোস্টিং কিনবেন তখন সি প্যানেলের ইউজার নেম পাসওয়ার্ড ওরা দিয়ে দেয়। তবে হ্যাঁ, ওইটা চাইলে মানে সেটিংসে গিয়ে চেঞ্জ করা আর যায়। পাসওয়ার্ড এবং লিংক দেওয়া হয়েছে স্যার এখন মেসেঞ্জারে। ওকে, জি। আপনি যখন ডোমেইন হোস্টিং কিনবেন, সি প্যানেলের আইডি পাসওয়ার্ড ডিফল্ট ভাবে ওরা দিয়ে দেয়। তবে আপনি ওই পাসওয়ার্ডটাকে হ্যাঁ পরে চাইলে চেঞ্জ করতে পারেন। আর এটা তো আমরা সাইট ইনস্টল করার সময় দিব। আপনি চাইলে একটাও রাখতে পারেন, ডিফারেন্টও দিতে পারেন। তবে যখনই ডোমেইন হোস্টিং কিনবেন অটোমেটিক্যালি আপনার সি প্যানেলের পাসওয়ার্ড, ইউজার নেম ওরা দিয়ে দিবে। আদারওয়াইজ তো আপনি ঢুকতে পারবেন না। যেমন ব্যাংকে আপনি কার্ড পাইলে কার্ডের ডিফল্ট ভাবে একটা পিন নাম্বার দেয়া থাকে, পরে আপনি আপনার মতো আবার চেঞ্জ করে নিতে পারেন। আচ্ছা, তাহলে ভিডিওটাকে একটু ইয়ে করে দিয়ে আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করে নিচ্ছি। আচ্ছা ওকে, তাহলে আমরা যে আর্টিকেলটা পাবলিশ করব এরকম একটা আর্টিকেল আমরা এখান থেকে পেয়ে গেলাম, এবং আমরা আমাদের সাইটটাকে জাস্ট লগ ইন করে নিচ্ছি আমাদের অ্যাডমিন প্যানেলকে, বা যেটাকে ওয়ার্ডপ্রেস প্যানেলও আমরা বলতে পারি। তো আমরা আমাদের সাইটটাকে লগ ইন করে নিলাম এবং আমাদের আর্টিকেল আছে। এখন আমরা হয়তো ইমেজ, ভিডিও এগুলোকে নিয়ে ওভাবে করে অপটিমাইজ করে পাবলিশ করব। তো এই জন্য আমাদের সবার আগে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের সাইটটাকে লগ ইন করার পরে আমরা অন পেজের কিছু বিষয় আগে জেনে নেই। যেমন কমন কিছু বিষয়, এক্সাম্পল আমরা এখানে আমাদের গ্রুপে পোস্ট করেছিলাম অন পেজ অপটিমাইজেশনের জন্য। অন সাইট পার্ট 1, হ্যাঁ, এই যে অন পেজ এসইও চেকলিস্ট নামক, আমরা এখানে অন পেজে কি কি করব কি কি করব না আমরা সেটা নিয়ে দেখেছি। তবে তার আগে আমরা হচ্ছে আরো কিছু গুরুত্বপূর্ণ জিনিস দেখে আসি। অন পেজ এসইও চেকলিস্ট, এখান থেকে আমরা ইমেজে গিয়ে ব্র্যান্ডিন, ব্র্যান্ডিন হচ্ছে এসইও ইন্ডাস্ট্রিতে অনেক ফেমাস একজন মানুষ। আমরা তার কিছু বিষয় আসলে দেখে আসবো আগে। এরপরে আমার লেখা যেটা আরো ব্রড করে, সেটা তো আপনাদের সাইটে অলরেডি গ্রুপে দিয়েছি, সেটা নিয়ে কথা বলবো। তবে তার আগে জাস্ট আমরা ব্র্যান্ডিনের এই বিষয়টা একটু দেখে নিই।
স্যার আমাদের সব ক্লাসগুলো কি আপনারা ইসে দেওয়া হয়েছে গ্রুপে? মনে হয় একটা ক্লাস বাদ আছে স্যার, দেখলাম না। আচ্ছা আচ্ছা, ওকে, আমি দেখি একটু তাহলে সিরিয়ালটা আপনি দেখবো না। ক্লাস ক্লাস শেষে একটু দেখেন স্যার। ওকে জি, আমি এটা সিরিয়ালটা দেখবো না। এটা স্লো হয়ে গেল না? এই 9টা 10টার দিকে প্রতিদিনই দেখি স্লো হয়ে যায় মেবি। আজকে বৃষ্টি হয়েছে তো স্যার, এই কারণে হ্যাঁ, নেট স্লো। কিন্তু মেবি সারাদিন তো ভালোই দেখি। 9টার দিকে এইসব সময় রাত্রে স্লো হয় কিনা, রাত্রে তো আরো ফাস্ট হয়। হ্যাঁ হ্যাঁ, এই টাইমটা একটু স্যার আপনার পিক আওয়ার, তো এই টাইমটা একটু চাপ থাকে আর কি, সবাই হুম, মানে এসে কাজ থেকে এসে একটু নেটওয়ার্ক চালায়। হ্যাঁ মেবি আমি কয়েকদিন একটু খেয়াল করছি যে অফিস টফিস করি তো বাসায় থেকে অনলাইনেই, কোনো সমস্যা হয় না। 9টার এদিকে ক্লাসের এই সময়গুলোতে মনে হয় যে আপনার 8টা 8:30টার পর থেকে একটু পরে, হ্যাঁ এটা হইতে পারে যে এই সময় তো পিক আওয়ার, সবাই বসে। আবার 12টার পরে আবার স্পিড অনেক আপ হয়ে যায়। আচ্ছা দাঁড়ান, আমরা হচ্ছে একটা ইমেজ আসবে, ইমেজটা এখন লোড নেয় নাই, কারণ এই ইমেজটা একটু বড় করে দেখার জন্য আমরা জাস্ট এইখানে চলে আসছিলাম, অথবা এটাকে আমরা সেভ করেই নিই। আচ্ছা, অন্য ফরম্যাটে ডাউনলোড হয়ে গেছে, যাই হোক। আচ্ছা ওকে, তো যাই হোক, এটা লোড নিয়েছে। আমরা এখন মেইনলি আমাদের ক্যান্সেল করে দেই। ওকে, তো দেখেন আমরা যেটা করব যে অন পেজ এসইওর সব থেকে 12টা যে ইম্পর্টেন্ট বিষয়, এই যে আপনার 12 কি অন পেজ এসইও ফ্যাক্টরস দ্যাট সার্চ ইঞ্জিনস অ্যান্ড ইউজার্স লাভ। ওকে, যে মেইনলি যে সব থেকে 12টা ইম্পর্টেন্ট যে র্যাঙ্কিং ফ্যাক্টর আছে গুগলের, এবং যেগুলো ইউজাররাও পছন্দ করে, মানে যারা ট্রাফিক বা ভিজিটর। তো এই 12টা নিয়ে আসলে ব্র্যান্ড ইঞ্জিনে উনি কথা বলছে। ওনার হচ্ছে ব্যাকলিঙ্কো.com নামক সাইটে। তো এই ওই সাইটটা এগুলো অনেক সময় আপনারা পড়তে পারেন। তো এই সাইট আবার মেবি তাদের এই ইমেজটা ইউজ করেছে হয়তো, এই যে এখানে সোর্স টোর্স অনেক সময় দিয়ে ইউজ করে। তো আমরা এই 12টা সব থেকে ইম্পর্টেন্ট বিষয় আগে জেনে নেই, যে অন পেজ মানে আর্টিকেল পাবলিশ করতে যাওয়ার সময় আমাদের কি কি বিষয় মাথায় রাখতে হবে, বা কি কি কাজগুলো করলে আমরা বেশি ভ্যালু পাবো অন পেজ এসইও করার ক্ষেত্রে বা র্যাঙ্কিং এর ক্ষেত্রে। তো এর মধ্যে সর্বপ্রথম যে 1 নাম্বার পয়েন্ট আছে সেটা হচ্ছে লেভারেজ এসইও ফ্রেন্ডলি পারমালিঙ্ক ইউআরএলস। মানে বলা হচ্ছে যে ইউআরএলটাকে আমরা যথাসম্ভব কি রাখবো, লেভারেজ করব, মানে ছোট করব, এবং সেটা হচ্ছে এসইও ফ্রেন্ডলি পারমালিঙ্ক ইউআরএল ছোট করবে, এবং অবশ্যই এসইও ফ্রেন্ডলি যেন হয়। এসইও ফ্রেন্ডলি মিন্স ওই যে ইউআরএল এর মধ্যে আমাদের কিওয়ার্ডটা থাকবে, যেটা এখানে আসলে ওই যে পারমালিঙ্ক বা ইউআরএল, যেটার মধ্যে দেখেন ব্যাকলিঙ্কো.com স্ল্যাশ, এই যে আপনার যে কিওয়ার্ডটা পারফেক্ট অন পেজ এসইও বা যেটা হোক অন পেজ এসইও, সেটা আমাদেরকে থাকবে, এবং এখানে লেখাই আছে। আরো বিস্তারিত করে আপনারা দেখতে পারেন। তো আমরা যদি আমাদের যে কোনো একটা সাইটে যাই বা এক্সাম্পল এভাবে সার্চ করি, আমাদের নিশ নিয়েই আমরা সার্চ করি, এক্সাম্পল
ধরেন এক্সাম্পল সার্চলাম বেস্ট গ্যাস ক্যান লন মোয়ার। তো আমরা যদি দেখি এই যে যারা অলরেডি এইগুলো নিয়ে টপে আছে দেখেন, বা এই যে ইউআরএল কিন্তু আমরা উপরেই দেখতে পাচ্ছি বেস্ট গ্যাস ক্যান ফর লন মোয়ার। ওকে, এভাবে করে যে কিওয়ার্ডে আপনার এক্স্যাক্টলি ওই কিওয়ার্ডটা কিন্তু তারা কি করেছে তাদের পেজের পরে এভাবে অ্যাড করেছে কিওয়ার্ডটা, কারণ তাদের কিওয়ার্ড হচ্ছে বেস্ট গ্যাস ক্যান ফর লন মোয়ার। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি যে তারা তাদের হেডিংটা লেখার সময় তো অবশ্যই কিওয়ার্ডের আশপাশে এই যে অনেক সময় কিছু লিখতে হয় তারা লিখেছে, বাট ইউআরএল এর মধ্যে তারা ডিফল্ট ভাবে কিন্তু পুরোটাই চলে আসে। এবং আমাদের একটা কাজও করতে হবে যেটা অলরেডি আমরা করেছি। কেউ বলতে পারবেন যে এসইও ফ্রেন্ডলি পারমালিঙ্ক বা ইউআরএল হওয়ার সময় আমরা অন সাইট পার্ট 1 এ কি কাজটা করেছিলাম পারমালিঙ্ক অপশনে গিয়ে? স্যার আমরা পার্মানেন্টটা আমরা সিলেক্ট করে দিয়েছিলাম যাতে জি, আমাদের ওই যে হ্যাঁ, এটা আমরা কোথায় থেকে সেটিংস থেকে দেখেন সেটিংস থেকে পারমালিঙ্কস। জি, পার্মানেন্ট দিয়েছি। এখান থেকে যে পোস্ট নেম করে দিয়েছিলাম, ডিফল্ট ভাবে ছিল কি ডেট এন্ড নেম। মানে জি, আপনি যেটাই পাবলিশ করেন আপনার হোম পেজের পরে ডেট আগে অনুযায়ী আসবে। এই যে তারিখটা আসবে, সাল মাস তারিখ, এরপরে আপনার হেডিং এর অপশন। বাট আমরা এখান থেকে পোস্ট নেম করে দিব যেন আর্টিকেল দেওয়ার সাথে সাথে ডিরেক্ট আমাদের হোম পেজের পরেই আমাদের টাইটেলের যে বিষয়টা আছে ওই টাইটেলের ইয়েটা চলে আসে। এবং আমরা চাইলে এখানে কাস্টমাইজ করে আগে পিসের জিনিসও বাদ দিয়ে দিতে পারবো, যেমন শুরুতে বেস্ট বা লাস্টে যেগুলো, যেমন এই সাইটগুলো করেছে যখন তারা এই যে আপনার পোস্ট নেম ওইভাবে আমরা যেটা দিয়েছি এটা দেয়া ছিল, বাট হয়তো তাদের হেডিং এর মধ্যে এই যে 15 বেস্ট গ্যাস ক্যান ফর লন মোয়ার ইন 2021 আবার ক্লোন দিয়ে এই কথাগুলো আসছিল, বাট তারা তাদের সুবিধার্থে সামনের যে এটুকু দরকার নাই কিওয়ার্ডের মধ্যে নাই সেটা বাদ দিয়ে দিয়েছে, বা পিসে শুধু কিওয়ার্ডটা দেখেন রেখেছে। ওকে, আর ওইটা দিলে তো আবার একদম ওই যে এখানে সাল তারিখ চলে আসতো, চেঞ্জ করার অপশনও ভাবে থাকতো না। তো আমরা এই ক্ষেত্রে অবশ্যই শুরুতে আমাদের পারমালিঙ্ক সেটআপটা ওই যে করে দিব। তো এটা করার পরে নেক্সট আমরা যখন আর্টিকেল পাবলিশ করব এই দিকটা আমরা মাথায় রাখবো, যেমন ইউআরএলটা যত সম্ভব ছোট রাখবো এবং কি এটার মধ্যে এসইও ফ্রেন্ডলি করব, মানে কিওয়ার্ডটা রাখবো যতগুলো আপনি ভালোভাবে সাইট দেখবেন এভাবে করে। এবং আমরা তাদেরকেই ফলো করলাম যারা এই কিওয়ার্ডে বেস্ট অবস্থাতে আছে বা বেস্ট র্যাঙ্কিং এ আছে। যাই হোক, আমরা একটা জিনিস ফার্স্টে দেখলাম, পারমালিঙ্ক একটা এক্সাম্পল দিয়েছে। 2 নম্বর অপশনে যদি যাই, বলা হচ্ছে গোল স্টার্ট টাইটেল উইথ কিওয়ার্ডস, মানে আপনার টাইটেলটা লেখার শুরুতেই আপনাকে কিওয়ার্ডটা রাখার চেষ্টা করতে হবে, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে তার কিওয়ার্ডটা হয়তো অন পেজ এসইও, উনি দেখেন শুরুতেই অন পেজ এসইও কথাটা রেখেছে, সাথে গাইডটা হইতে পারে এটা হচ্ছে আপনার মডিফায়ার। মডিফায়ার বলতে যেমন হচ্ছে আপনার দেখবেন অনেক সময় কিওয়ার্ডের সাথে শাল বা শুরুতে টপ বা অনেক সময় এইগুলো যে ওয়ার্ডগুলো লেখা হয় পারফেক্ট, এগুলো সবসময় মডিফায়ার হিসেবে। সো এখানে আমরাও আমাদের কিওয়ার্ডটা শুরুতে এভাবে হেডিংটা তৈরি করার আগে কিওয়ার্ডটা রাখার চেষ্টা করব হেডিং এর শুরুতে। ওকে, এখানে সেই বিষয়গুলো নিয়েই আর কি বলেছে। তো আশা করি 2 নাম্বার পয়েন্টটাও আপনারা বুঝতে পারছেন যে আমরা হেডিং লেখার সময় এবং যেগুলো আর্টিকেল রাইটিং এর পার্টেরই বিষয়, বাট অন পেজ এসইও তে এসে আমরা বলেছিলাম যে আর্টিকেল রাইটিং এর ওই বিষয়গুলো আরেকবার আমাদের ঝালাই হয়ে যাবে। যদি আর্টিকেল রাইটিং এই জিনিসগুলো আমরা মিস করি তাহলে এখানে এসে অবশ্যই ঠিক করতে হবে। যেমন আমরা যদি একটু ফলো করি, দেখেন ইনাদের আর্টিকেল রাইটিং এর পার্টটা যে ঠিক আছে কিনা। ইউআরএল তো আর আমরা ইনারা তো আর দিবে না, ইউআরএল তো আমরা সেট আপ করবো, বাট তাদের হচ্ছে কি বেস্ট লনমোয়ার গ্যাস ক্যান। ওকে, আপনার হচ্ছে এটা যদি কিওয়ার্ড হয় তাহলে অবশ্যই আমাদের হ্যাঁ কিওয়ার্ডটাকে তারা সামনের দিকে রেখেছে, এটা বেটার। এরপরে দ্য আলটিমেট বাইং গাইড এভাবে দিয়েছে। তো এটা আমরা দেখলাম। এরপর 3 নাম্বার যে বিষয়টা সেটা বলা হচ্ছে ডেজেল উইথ মাল্টিমিডিয়া, মানে আমাদের আর্টিকেলের মধ্যে মাল্টিমিডিয়াকে ইউজ করার, যেটাও হয়তো পিওর আর্টিকেলের মধ্যে থাকবে না, এটা আমাদেরকে বসায় নিতে হবে কোথায় কি টাইপের ইমেজ এই সেই জায়গায়। হবে না স্যার? জি, বুঝি নাই। টাইটেলটা কি টাইটেলের মধ্যে হবে না স্যার?
হ্যাঁ, টাইটেলটা আমরা ওই যে বলেছিলাম যে 60 ক্যারেক্টারের মধ্যে আমরা রাখার চেষ্টা করব, এবং 65 ক্যারেক্টারের উপরে যেন না যায়। আর মিনিমাম যদি বলি, মিনিমাম 11 ক্যারেক্টার হতে হবে। তো আমরা একটু হ্যাঁ দেখে নেই, আপনি যেহেতু মনে করাই দিলেন, আমরা দেখে নেই যে এটাও ঠিক আছে কিনা। এই যে ক্যারেক্টার কাউন্টার, এই যে ক্যারেক্টার কাউন্টার এখানে কত, 52 ক্যারেক্টার। তার মানে দেখেন যেটা আমাদের যে লিমিট সেটার মধ্যেই আছে, তার মানে কি এটা পারফেক্ট, আমাদের লিমিট ক্রসও করে নাই, আবার হচ্ছে তার থেকে কমও নাই। ওকে, দেন এরপরে আমরা যেটা ভাই 3 ওয়ার্ড কি 11টাই হইতে হবে নাকি 11টার মধ্যে থাকতে হবে? আমি কি ওয়ার্ডের কথা 65 বলছি? ক্যারেক্টারের নিচে। ওয়ার্ডের কথা কিন্তু বলে নাই, ওয়ার্ড এক জিনিস, ক্যারেক্টার আর একটা 65 জিনিস। জি, ক্যারেক্টার। 65 ক্যারেক্টারের নিচে থাকতে হবে। 60 ক্যারেক্টারের মানে 60 ক্যারেক্টারের মধ্যে রাখতে পারলে বেটার। ওকে, আর 11 ক্যারেক্টারের নিচে না। 11 ক্যারেক্টার মিন্স হচ্ছে এই যে আপনারা এটা ফলো করবেন, দেখেন এই যে ক্যারেক্টার। আর ওয়ার্ড তো ধরেন, ক্যারেক্টার হচ্ছে একটা লেটার মানেই একটা ক্যারেক্টার বা লেটার, আবার স্পেস মানেও কিন্তু একটা ক্যারেক্টার হিসেবে কাউন্ট হবে। আর এখানে হচ্ছে 5 একটা ওয়ার্ড, বেস্ট একটা ওয়ার্ড, লন একটা ওয়ার্ড। ওকে, এইভাবে আর কি। এই যে বাইং একটা ওয়ার্ড, কিন্তু বাইং ওয়ার্ডের মধ্যে দেখেন 1 2 3 4 5 6টা ধরেন ক্যারেক্টার আছে। আবার লাইন হচ্ছে 1, এখন এক লাইন যত বড়ই লিখেন একটা লাইন, আবার একটা ওয়ার্ডের মধ্যে যত লেটারই থাক সব মিলে একটা ওয়ার্ড। ওকে, তো আমরা ক্যারেক্টারের হিসাব ধরবো। ধরেন এখানে তো 60 ওয়ার্ড হইলে তো অনেক লেখা হয়ে যাবে, বিশাল একটা হেডিং হয়ে যাবে কিন্তু। ওকে, তো আমরা কি ক্যারেক্টারের মধ্যে এটা থাকবো। তো হেডিং এর বিষয়টা আমাদের আচ্ছা গেল। এরপরে আমরা হ্যাঁ, না বুঝলে যে কোনো কিছু জিজ্ঞেস করবেন, আমি আনসার অনেক সময় সোজাভাবে দিব, অনেক সময় বাঁকাভাবে দিব, যেন আপনাদের মনেও থাকে। ওকে, মনের মধ্যে গেঁথে দেওয়ার জন্য, বাট এতে কিছু বিষয় নাই, বাট না বুঝলে জিজ্ঞেস করতে হবে। তো যেটা বলতেছিলাম, যে ড্যাজেল উইথ মাল্টিমিডিয়া। মাল্টিমিডিয়া হচ্ছে আপনার মেইনলি আমরা জানি যে ইমেজ, ভিডিও, চার্ট, ডায়াগ্রাম। তো এই জিনিসগুলো আমরা আমাদের আর্টিকেলের মধ্যে দেওয়ার চেষ্টা করব, যেটা রাইটিং এর মধ্যে কিন্তু থাকবে না, এটা আমাদের নিজের বসায় নিতে হবে। আবার হ্যাঁ, অনেক রাইটার আছে, বাট সেই ক্ষেত্রে তাদের চার্জ অনেক হাই। আমি একবার একজনদের একটা প্রজেক্টের কাজ করানোর জন্য ইউএস এর একজন অনেক ভালো রাইটার, ওদের সাথে ইয়ে করছিলাম। ওরা পুরো একটা 1000 ওয়ার্ড না কত এরকম একটা আর্টিকেল লিখে দিবে, এর মধ্যে ইমেজ টিমেজ যেখানে বসানো দরকার $250 পার আর্টিকেলে। ওকে, তো এরকম আর কি, এক একজনদের তো এক এক টাইপের ডিমান্ড থাকতে পারে, তো ওইভাবে করাই নিতে ভাইয়া গেলে। হ্যাঁ, বলেন। আপনার আমি যদি ভিডিওটা দেই, মনে আচ্ছা, করেন এখান থেকে যে সেরে ভিডিওটা দেখলো, কিন্তু আমার অ্যাফিলিয়েট লিংক তো এখানে আমি কি দিতে পারবো? অ্যাফিলিয়েট মনে লিংক। করেন আমার আমার চ্যানেল না, অন্যজনের চ্যানেল আমি দেখার জন্য বা তার বোঝানোর জন্য আমি ওই ইউটিউবের লিংকটা দিলাম, আচ্ছা, সেক্ষেত্রে আমার বেনিফিট কি? আপনার বেনিফিট হচ্ছে এখানে এসইও ফ্রেন্ডলি করার জন্য, বা আপনার ইউজারকে বেশি রিসোর্স দেওয়ার জন্য, আপনার আর্টিকেলটা যে বেশি স্যার রিসোর্সফুল। এখানে যদি আমি নিজে ভিডিও বানাই, আমার যদি একটা ইউটিউব চ্যানেল থাকে, ওইটাই আমি এখানে কি করলাম, অ্যাড করলাম। ওইটা করলে তো বেস্ট হয়। আপনি যদি একটা চ্যানেল করেন, করে সেই ভিডিওটা এখানে এমবেড করে দেন আপনার ইয়ের মধ্যে, তাহলে তো এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস। আপনি দুই দিক থেকেই লাভবান হইলেন, আপনার ওই ভিডিওর দিকেও এখানে। আবার সাইটের মধ্যে কিন্তু আমরা কখনোই ভিডিও আপলোড করব না, তাহলে আবার কিন্তু সাইটের স্পেস শেষ শুধু হয়ে যাবে, শুধু অনেক লিংক জি শুধু ভারী লিংক হয়ে দিব যাবে। আর কি। জি, শুধু লিংক দিয়ে কিভাবে এমবেড করে দিতে হয় সেটা আমরা দেখব। তবে আপনি হ্যাঁ, অন্য কারোর ভিডিও কেন দিবেন, কারণ এটা হচ্ছে গুগলের, ধরেন হয় না যে আপনার ভালো কিছু করার জন্য কিছু যে কমন রুলস থাকে, এটা হচ্ছে আপনার আর্টিকেলটাকে বেশি রিসোর্সফুল করার জন্য, আপনার ডুয়েল টাইম বাড়ানোর জন্য। অনেকেই দেখবেন অনেক সময় সাইটে ঢুকে ধরেন বেশি টাইম স্টে করে না বা পড়তে চায় না, তো দ্রুত চলে গেলে সেটা বাউন্স রেট বলে। তো বাউন্স রেট
যদি বাড়ে, ধরেন আপনিও একটা কিওয়ার্ড নিয়ে কাজ করতেছেন, আমিও সেম কিওয়ার্ড নিয়ে কাজ করতেছি, সামহাও কোনো কারণে আপনি বেটার এসইও করে বেটার ব্যাকলিং করে আমার উপরে অবস্থান করতেছেন, একটা বা দুইটা সাইট উপরে অবস্থান করতেছেন, বাট আমি আপনার নিচে। এরপরে ধরেন কিছু ভিজিটর আপনার সাইটেও যাচ্ছে আবার আমার সাইটেও যাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে যে আপনার সাইটে গিয়ে ভিজিটর খুব দ্রুত আপনার সাইট কেটে দিয়ে বের হয়ে চলে যাচ্ছে, আমার সাইটে একটু বেশি টাইম স্টে করতেছে, আমি কিন্তু নিচে। তখন যেটা হবে যে মেইনলি আমার সাইটটাকে নেক্সট আপডেটে গুগল আপনার উপরে দিয়ে দিবে, আপনাকে আমার নিচে ফেলে দিবে। ওকে, তো এটা হচ্ছে আপনার মেইনলি যেটা ডুয়েল টাইমের যে বিষয়টা বললাম, এই বিষয়টা আর কি। তো আপনার ভিডিও বা ইমেজ এগুলো দিলে যেটা হবে যে আপনার ডুয়েল টাইম বাড়বে, মানে হচ্ছে আপনার যেটাকে আমরা বলি হচ্ছে কিছুক্ষণ আগে আমি বললাম যে মূলত আপনার সাইট থেকে দ্রুত যে ভিজিটর চলে যাওয়া সেটার ইয়েটা কমবে। দেখবেন অনেক সাইটে আমরা যাই, অনেক সময় শুধু আর্টিকেল দেখলে আসলে এটা দেখতে অনেক সময় একটু ইয়ে লাগে, আবার অনেক সময় ভিজিটর দ্রুত চলে যায়। আর কিছু আছে যে ধরেন কন্টেন্ট পড়তেছে না, তারপর কিছু ভালো ইমেজ টিমেজের কারণে ভিডিওর জন্য সাইটে স্টে করতেছে, এতে বাউন্স রেটটা কম হয়। এবং আপনার আর্টিকেলের মধ্যে অনেক কিছু ইমেজ আছে, ভিডিও আছে, মানে একটা রিসোর্সফুল আর্টিকেল আপনার র্যাঙ্কিং এর ক্ষেত্রে হেল্প হবে। তো এই ভাই আমি মনে করেন যে কোনো ইউটিউব চ্যানেলে লিঙ্কটা দিলাম, মানে ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিলাম, তো ওইখান থেকে মানে এমনটা শুনেছিলাম যে ইউটিউব থেকে মানে আমার সাইটে নিয়ে আসার নাকি অনেক ইউজফুল বিষয়টা। মানে বুঝি নাই, আপনার ও- কোশ্চেনটা বুঝি নাই। মানে কোশ্চেনটা হলে এই, আমার লিঙ্কটা দিলাম, মানে ইউটিউবের চ্যানেলের লিঙ্কটা আমার সাইটে দিলাম, আচ্ছা, কন্টেন্টের ভিতরে দিলাম, সেখানে গেল, ওই ইউটিউব চ্যানেলে গেল, কিন্তু মনে করেন ইউটিউব চ্যানেল থেকে আমার এই লিঙ্ক, আমার সাইটে আসার লিঙ্কটা কি ওখানে দেওয়া পসিবল? আপনি আরেকজনেরটা কিভাবে দিবেন? আপনি আমার ভিডিও নিয়ে মনে যেমন করেন আপনারটা, আমারটাতেই আমি দিলাম। আপনারটাতে দিলে তো অবশ্যই, তাহলে তো আপনি দুই দিক দিয়েই বেনিফিটেড হচ্ছেন। আপনি আপনার ভিডিওর ডেসক্রিপশনে সুন্দর করে দিয়ে দিবেন। অনেকেই আছে শুধু ভিডিও দিয়েও অ্যাফিলিয়েট মার্কেটিং এভাবে করতেছে, যে আপনি ভিডিও প্রমোট করলেন, ডেসক্রিপশনে ওই যে দেখবেন লিংক দেয়া থাকে যে তুমি এইখান থেকে জি, পারচেস করতে পারবো বা এই হ্যাঁ সাইটে হ্যাঁ গেলে তুমি সেটাই। ডিটেলস জানতে পারবা এভাবে। তো ওইটা তো আমি কিছুক্ষণ আগে বললাম যে ভিডিও এভাবে হলে তো আপনি দুই দিক থেকেই বেনিফিটেড হচ্ছেন, এটা করলে তো সব থেকে ভালো। আপনি আপনার যেমন হচ্ছে এরকম অনেক চ্যানেল আছে, একজনদের হচ্ছে ওদের নাম উইকি কি যেন এরকম আপনার, আমি যদি ইউটিউবে গিয়ে ধরেন এরকম সার্চ দেই, বেস্ট বেস্ট স্পিকার ফর পিসি এই সেই যদি সার্চ দেই, দাঁড়ান আমি, এগুলো সব বাংলাদেশের আসতেছে। ওই সাইটটাকে পাচ্ছি না, এরকম অনেক সাইট আছে দেখবেন যারা হচ্ছে বাংলাদেশের রেজাল্টই বেশি আসতেছে, যেহেতু বাংলাদেশ থেকে সার্চ দিচ্ছে, দেখবেন যে অনেক সাইট আছে যারা হচ্ছে তাদের ইউটিউবের মধ্যে ডেসক্রিপশনে গেলে অ্যামাজন অ্যাফিলিয়েটের সাইট দিয়েছে, তো আপনি চাইলে দুইভাবেই করতে পারেন। বাট আমরা যদি নিজেরা ভিডিও তৈরি না করি তাহলে আরেকজনের ভিডিওকে কিভাবে নিতে হয় সেই বিষয়টা আমরা দেখব। তো এখন আর কি আমরা ওইটাতে যাচ্ছি না, আমরা যখন বসাবো তখন এটা নিয়ে ডিটেলস কথা বলবো, নাহলে দেখা যাবে এটা বলতে বলতে আমরা সময় নষ্ট করে ফেলছি। এখন আমরা যতটুকু বুঝলাম কি বলতেছে, ডেজেল উইথ মাল্টিমিডিয়া, মানে আপনি আপনার আর্টিকেলের মধ্যে এক কথায় মাল্টিমিডিয়া ইউজ করবেন, ইমেজ ভিডিও চার্ট ডায়াগ্রাম ইউজ করবেন। এখন আমাদের নিজেরটা কি কারটা এটা ম্যাটার না। ওকে, আমাদের এই সাইটের পেজটাকে র্যাঙ্কিং এর ক্ষেত্রে এবং কিভাবে নিব এগুলো তো আমরা বসাবো, আমরা যাবো সেদিকে, সমস্যা নেই। Just এটা অন্তত আমরা বুঝতে পারছি যে আমাদের সাইটের আর্টিকেলের মধ্যে রিলেভেন্ট, অবশ্যই রিলেভেন্ট ইমেজ ভিডিও চার্ট ডায়াগ্রাম যেটা যে পারপাসে যায় সেটা দিতে হবে। তো ইমেজ দিতে গেলে অবশ্যই আমরা কি করব,
ইউনিক ইমেজ দেওয়ার চেষ্টা করব। ইউনিক ইমেজ কিভাবে আমরা নিতে পারি এটা নিয়ে কথা বলবো, বা কোথায় পেতে পারি। এরপরে হচ্ছে ভিডিও দিতে গেলে নিজের ভিডিও হইলে তো কোনো সমস্যা নেই, আমরা আমাদের ভিডিও দিলে আমাদের চ্যানেলও উপকৃত হচ্ছে, এখান থেকে লিঙ্ক পাচ্ছে। আবার আমরাও আমাদের চ্যানেল থেকেও ওই ডেসক্রিপশনে লিঙ্ক দিলে ওইখান থেকেও ভিডিও দেখে মানুষ সাইটেও আসবে। আর মানুষের ভিডিও কিভাবে আমরা এমবেড করে নিব সেগুলো আমরা দেখাবো, বা কিভাবে বসাবো কোড দিয়ে। ওকে, 4 নাম্বার পয়েন্টে আমরা চলে যাই, ইউজ আউটবাউন্ড লিঙ্কস। ওকে, এই যে আপনি কিছুক্ষণ আগে যেটা বললেন যে আরেকজনটা দিয়ে লাভ কি, এখন এই যে গুগলের একটা দেখেন গাইডলাইন আছে, ইউজ আউটবাউন্ড লিঙ্ক। আউটবাউন্ড লিঙ্ক কিন্তু এখানে আমাদের যদি ডিরেক্ট বলেন, ডিরেক্ট কিন্তু আমাদের লাভ নাই, ইনডিরেক্টলি আমাদের লাভ আছে। আউটবাউন্ড লিঙ্কটা কি? আউটবাউন্ড লিঙ্ক হচ্ছে আপনার পেজের মধ্যে আপনি অন্য কাউকে কি করবেন, ব্যাকলিঙ্ক দিবেন অন্য কোনো হাই কোয়ালিটি রিলেভেন্ট সাইটকে। এভাবে যদি আমরা দেখি, অনেক সময় দেখবেন যে এদিক থেকে অন্য কোনো রিলেভেন্ট হাই কোয়ালিটি, তবে এই টপিকসে আমরা দিব না, আমরা দিব হচ্ছে এইটার কাছাকাছি রিলেভেন্ট যেগুলো, আমরা সেইগুলোতে অনেক সময় এদিক থেকে আসলে এই যে দেখেন, এটা দেখতে পাচ্ছেন যে এটা কি wikipedia.org, এই যে ফুয়েলের কন্টেইনারের কথা বলতেছে, এটা হচ্ছে কি লিঙ্ক। আমরা দেখেন ক্লিক করলাম, মানে নিজের সাইটের আরেকটা আর্টিকেলকে লিঙ্ক আপ করাকে ইন্টারনাল লিঙ্কিং বলে। এদিকে আসলে আমরা হয়তো অনেক ইন্টারনাল লিঙ্কিংও খুঁজে পাবো। এদিকে যদি আমরা আসি, এই যে দিস আর্টিকেল বললো, এটা কিন্তু ওই সাইটেরই আরেকটা হোম পেজের বা অন্য একটা আর্টিকেলের লিঙ্ক, এটা হচ্ছে কি ইন্টারনাল লিঙ্ক। আর এই যে আমরা দেখলাম এই পেজের মধ্যে দেখেন অন্য একটা সাইট উইকিপিডিয়ার লিঙ্ক, ওকে, রিলেভেন্ট জিনিস, বাট সেম ডিরেক্ট কিওয়ার্ডে সে দেয় নাই, সে কিন্তু একদম টপে আছে। এটা হচ্ছে এই সাইটের জন্য আউটবাউন্ড লিঙ্ক। ইনবাউন্ড বা ইন্টারনাল লিঙ্ক হচ্ছে নিজেরই অন্য একটা পেজের লিঙ্কে লিঙ্ক আপ করা আর্টিকেলের মধ্যে, আর আউটবাউন্ড লিঙ্ক বা এক্সটার্নাল লিঙ্ক হচ্ছে অন্য কারো লিঙ্কে রিসোর্স হিসেবে ইউজ করা। এখানে সে তার রিসোর্স হিসেবে ধরেন উইকিপিডিয়ার ইয়েটা দিয়েছে, তো এতে ডিরেক্টলি আপনার কোনো লাভ নাই উইকিপিডিয়ারটা বা অন্য কোনো অথরিটি সাইটে দিয়ে, বাট ইনডিরেক্টলি এটা গুগলের একটা গাইডলাইন। গুগল দেখলো যে না, আপনি শুধু আপনার কথাই বলতেছেন এমন না, আরো ভালো কিছু রিসোর্স দিচ্ছেন আপনি। ওকে, তো এখানে আউটবাউন্ড লিঙ্ক বলতে আপনারা কি বুঝতে পারছেন যে আউটবাউন্ড লিঙ্ক জিনিসটা কি? স্যার বুঝতে পারছি স্যার। ওকে, এবং আমরা কিন্তু জাস্ট এভাবে গিয়েছি, দেখলাম আউটবাউন্ড লিঙ্ক আছে। মানে স্যার আমার ভিজিটরকে বা আমার যে এখানে যে আসবে তাকে আমি অন্য একটা ভালো রিসোর্সে আমি অন্য একটা ওয়েবসাইটের বা সেটা যে কোনো উইকিপিডিয়া হইতে পারে বা অন্য কোথাও থেকে জি, আমি তাকে এটা রেফার করলাম যে আপনি চাইলে এখানে আরো ভালো ব্যাপার এই ব্যাপারে জানতে পারবেন। জানতে পারেন। জি, এতে গুগল ভাবলো যে আপনি অনেক হেল্পফুল, আপনি শুধু বিজনেস করতেছেন এমন না, আপনি আপনার ইউজারকে হেল্প করতেছেন, এক কথায় আপনি তাদেরকে এই টাইপের ইনফরমেশন দিয়ে হেল্প করতেছেন। তো এটা একটা গুগলের র্যাঙ্কিং ফ্যাক্টর যেটা বললাম সেটা গাইডলাইন। এবং এই ক্ষেত্রে আমরা টেকনিক করে একটা জিনিস অবলম্বন করি, ডিরেক্ট আমার যে কিওয়ার্ড বেস্ট গ্যাস ক্যান ফর লন মোয়ার, এই কিওয়ার্ডে না দিয়ে দেখেন রিলেভেন্ট কাছাকাছি একটা জিনিসে দিচ্ছে, যে ফুয়েল কন্টেইনার, দেখছেন যে ফুয়েল কন্টেইনার, কিন্তু আমরা কিন্তু এই সাইডে কি ফুয়েল কন্টেইনার এই কিওয়ার্ড নিয়ে কাজ করতেছি না কিন্তু, বাট রিলেটেড। কিন্তু আবার আমি আমার কিওয়ার্ডটাকেও হ্যাম্পার করতেছি না, কারণ এই কিওয়ার্ডে যদি আরেকজনকে লিঙ্ক দিয়ে দেই, আমার কম্পিটিটর সে হয়, তাহলে তো সে আমার থেকে পাওয়ার পেয়ে গেল। তো এইটা না করে আমরা স্লাইডলি মানে টেকনিক খাটায় একটু রিলেভেন্ট মানুষকে লিঙ্ক দিয়ে দিচ্ছি। আবার যারা আমাদের কম্পিটিটরও না, যেমন উইকিপিডিয়া, কারণ কম্পিটিটর নাও হবে। ওকে, তো আমরা এইখান থেকে আউটবাউন্ড লিঙ্কটা জানলাম। আউটবাউন্ড লিঙ্কের বিষয়টা যেহেতু জানলাম, এখানে নাই তারপরেও বলে দেই, আউটবাউন্ড লিঙ্কের কথা বলতে গেলে আবার ইনবাউন্ড লিঙ্ক বা ইন্টারনাল লিঙ্কিং এর কথাও বলতে হবে। ওই যে ইন্টারনাল লিঙ্ক বললাম যে আমারই
নিজের আরেকটা পেজের লিঙ্ক আপ এটার মধ্যে করা। যেমন আমরা যদি এখান থেকে দেখি বা এই যে এখান থেকেও যদি যাই, দেখবো যে এদের আউটবাউন্ড লিঙ্কের পাশাপাশি এই যে এইটা যদি দেখি, এটা আমরা ক্লিক করি এখানে, দেখেন এইটা হচ্ছে আবার এখানে এই সাইটের নাম হচ্ছে আউটডোর এই টাইপের একটা, এই পেজটাও দেখেন আউটডোর ওর এইটা, এটা কিন্তু আরেকটা আর্টিকেল। সো এই একটা আর্টিকেলকে এই আর্টিকেলের মধ্যে লিঙ্ক আপ করেছে। তার মানে সাইট কি দুইটা একই নাকি আলাদা? অবশ্যই সেম সাইট, একই সাইট। তার মানে এই পেজের মধ্যে তার আরেকটা পেজের লিঙ্ক দেওয়া, এটাকে বলা হয় ইন্টারনাল লিঙ্ক বা ইনবাউন্ড লিঙ্ক। আর অন্য কাউকে দিলে সেটাকে আউটবাউন্ড। তো ইনবাউন্ডটা বা ইন্টারনাল লিঙ্ক আমরা সবসময় একটু উপরের দিকে দেওয়ার চেষ্টা করি, আর আউটবাউন্ড লিঙ্কটাকে আমরা শেষের দিকে রাখার চেষ্টা করি সবসময়। এদিকে খুঁজলে আমরা ওই সাইটের মতো এখানেও হয়তো আউটবাউন্ড লিঙ্ক এসেই পেয়ে যাব। ওকে, যাই হোক আমরা একটা থেকে অলরেডি খুঁজছি, এখানে টাইম ওয়েস্ট করতেছি না। ওকে, তো আউটবাউন্ড লিঙ্কের পাশাপাশি আমরা ইনবাউন্ড লিঙ্ক বা ইন্টারনাল লিঙ্ক জানলাম। কারণ আউটবাউন্ড লিঙ্ককে আউটবাউন্ড লিঙ্কও বলা হয়, আবার এক্সটার্নাল লিঙ্ক। আর ইনবাউন্ড লিঙ্ক বা ইন্টারনাল লিঙ্ক একই জিনিস। ইন্টারনাল লিঙ্ক আর অ্যাঙ্কর টেক্সট দুইটা কি সেম জিনিস? না, দুইটা আলাদা জিনিস। অ্যানকর টেক্সট মানে হচ্ছে এখানে আপনার অ্যানকর টেক্সট হচ্ছে কে ইয়ে দিল, আমরা রিসিভ করে নিই। ওকে, অ্যানকর টেক্সট হচ্ছে মেইনলি আমরা ব্যাকলিংকে আরো ভালো করে জানবো। এখন শর্টকাটে যদি বলি তাহলে হচ্ছে এই যে দেখলেন যে লন মোয়ার কথাটা এখানে অ্যানকর টেক্সট, আর এই যে এইটা তো হচ্ছে লিঙ্ক, এই লিঙ্কটা একই সাইটে, এটা হচ্ছে ইনবাউন্ড লিঙ্ক। ওকে, টোটালি এই লিঙ্কটাকে যদি বলি তাহলে এটা ইনবাউন্ড লিঙ্ক। আর অ্যানকর টেক্সট হচ্ছে এই যে কথাটা লন মোয়ার, এই কথা, এটা হচ্ছে এই কথাটা দিয়ে লিঙ্কটাকে হাইপার লিঙ্ক করা হয়েছে, এই জন্য এই কথাটাকে অ্যানকর টেক্সট বলা হচ্ছে। ওকে, তো যাই হোক আমরা চলে যাই। অ্যানকর টেক্সট নিয়ে বেশি কথা বললাম না, যেহেতু এটা ব্যাকলিঙ্কের সাথে রিলেটেড, অন পেজের সাথে এতটা রিলেটেড না। তারপরে হ্যাঁ, ইন্টারনাল লিঙ্ক আউটবাউন্ড লিঙ্ক করতে গেলে অ্যানকর টেক্সট লাগবে। তো আমরা এরপরে চলে যাচ্ছি আমাদের কোথায়, আউটবাউন্ড লিঙ্ক, ইন্টারনাল লিঙ্ক, এগুলো নিয়ে কথা বললাম। এরপরে ড্রপ কিওয়ার্ডস ইন ফার্স্ট 100 ওয়ার্ডস। এর মানে হয়তো আপনারা বুঝে ফেলছেন যে আর্টিকেলটা লেখার সময় শুরুতে প্রথম 100 ওয়ার্ডের মধ্যে আমাদেরকে কি করতে হবে, কিওয়ার্ডটা রাখতে হবে, ওই যে এক্স্যাক্ট ম্যাচ কিওয়ার্ডটাকে। ওকে, তা আমরা চলেন দেখি আমাদের আর্টিকেলে আছে কিনা। এখানে হচ্ছে, আচ্ছা এটা দেখার আগে আমরা এইগুলো দেখি, যারা অলরেডি র্যাঙ্কিং এ আছে এই কিওয়ার্ডে আমরা দেখলাম, তাদের কিওয়ার্ড দিয়ে তাদেরকে আগে চেক করি। কিওয়ার্ডটা ছিল বেস্ট ক্যাশ ক্যান ফর লন। ওকে, এটা নিয়ে আমরা কন্ট্রোল এফ দিয়ে এই যে দেখেন সার্চ দিলেই পেয়ে যাচ্ছে বেস্ট ক্যাশ ক্যান ফর লন মোয়ার। দেখেন তাদের কি প্রথম 100 ওয়ার্ডস বা শুরুর দিকেই তাদের কিন্তু কিওয়ার্ডটা দিয়ে রাখছে। টোটাল সাইটে 3বার আছে, এর মধ্যে হেডিং এর মধ্যে একবার এবং প্রথম ইন্ট্রোডাকশনে দেখেন একবার। এরপর কোন একটা সাব হেডিং এ আমরা দিব, এই সেইগুলো জানবো। তো আপাতত যেটা জানলাম সেটা হচ্ছে প্রথম 100 ওয়ার্ডস এর মধ্যে আমরা আমাদের কিওয়ার্ডটাকে একবার রাখার চেষ্টা করব। দেখেন এই সাইটটাও আমরা জাস্ট দেখলাম যে হ্যাঁ এটা আছে। তো আমরা প্রথম প্যারাতে বা প্রথম ইয়ের মধ্যে আরো সামনে যতটা শুরুতে দেয়া যায় বেটার, তবে আমরা অ্যাটলিস্ট, কারণ জোর করে তো আর বসাইতে পারবো না, লিখতে গিয়ে ম্যানুয়ালি আমরা এটা যতটা শুরুর দিকে যে রাখার চেষ্টা করা যায় সেটা আমরা করব। এটাও আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপর আমরা 6 নাম্বার অপশনে যাই, যেটা হচ্ছে কি ওয়াপ ইওর টাইটেল ইন H1 ট্যাগ। ওকে, মানে আমাদের এক কথায় বলা হচ্ছে আমাদের হেডিংটাকে যেন আমরা H1 ট্যাগে রাখি বা টাইটেলটা। এই আর্টিকেলের মধ্যে H1 ট্যাগ কোনটা কেউ বলতে পারবেন? ওই টাইটেলটাই H1 ট্যাগ। হ্যাঁ, এখানে হচ্ছে এই যে টাইটেলটাই হচ্ছে কি, এই যে H1, জি টাইটেলটাই স্যার। হচ্ছে H1 ট্যাগ।
এই যে এই টাইটেলটাই হচ্ছে H1 ট্যাগ। আমরা যদি এভাবে করে সিলেক্ট করে টাইটেলটা বা হেডিং টাইটেল মেটা টাইটেল যেটাই বলি একই কথা ইন্সপেক্ট করি, দেখবেন কোডিং এর ভাষায় এটা চলে আসবে। এই যে H1 অটোমেটিক্যালি এখানে এটা নিলে উপরে আসতেছিল, বা এই যে এখানেও দেখেন এই যে H1 কোডের মধ্যে H1 আছে। ওকে, এই যে H1, তার মানে এটা H1 ট্যাগ, এবং একটা পেজে H1 ট্যাগ একটাই থাকবে, মানে একটা পেজে হেডিং তো আর দুইটা হয় না। ওকে, এটা যদি আমরা দেখি এটা সাব হেডিং, এটা H2 হবে। এটা আমরা এই যে H2 এর মধ্যে, এই যে H2 এর মধ্যে এই কথাটা। ওকে, তো H2 একটা পেজে অনেক কয়েকবার হতে পারে, H3 হতে পারে, বাট H1 টা একটা পেজে একবারই হবে। আমরা এই ইনফরমেশনের পাশাপাশি আরো বাড়তি ইনফরমেশনও কিন্তু দিচ্ছি, যেটা আমার ওই আমি যে জিনিসগুলো লিখে দিয়েছি এখানে, এটার মধ্যে এন ডেপথে অনেকগুলো বিষয় আছে, যেমন কয়বার থাকবে এই সেই। তো এখানে আমি ইনফরমেশন দেওয়ার পাশাপাশি দিয়ে দিচ্ছি, তারপর ওইটা নিয়েও আমরা শর্টকাটে দেখব। ওকে, এটা জানলাম H1 ট্যাগ। এরপর লোডিং স্পিড ফাস্টার রাখার চেষ্টা করতে হবে। লোডিং স্পিড ফাস্টার রাখার জন্য আমরা যে কাজটা করব, যে নেইল লোডিং স্পিড যেটা বলা হচ্ছে, লোডিং স্পিড ফাস্টার রাখার জন্য সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে, ভালো হোস্টিং প্যাকেজ কিনতে হবে। কারণ আপনি, এটা হচ্ছে প্রথম কন্ডিশন। এরপরে আমরা আমাদের কাজ করার সময় যে বিষয়গুলো করব, ওই যে আনইউজ থিম প্লাগ ইনগুলো ডিলিট করে দেওয়া, থিমে অতিরিক্ত অনেক স্লাইডার ইউজ না করে নিট অ্যান্ড ক্লিন, এবং হচ্ছে ইমেজগুলো, বিশেষ করে আমরা যে ইমেজ আপলোড দিব আমাদের সাইটে, সেগুলো কোয়ালিটি ঠিক রেখে যতটা কম্প্রেস করা যায় ইমেজগুলোকে, মানে ফাইল সাইজ যত কমানো যায়, এটা যেন 100 কেবির বেশি না হয়, আর অনেক কমে যতটা রাখা যায় কোয়ালিটি ঠিক রেখে সেটা বেটার। ওকে, তো এটার জন্য কিছু হচ্ছে টুল আছে, যেমন টাইনি পিএনজি বা অনেকে টিনি পিএনজি বলে। ওকে, আবার ডব্লিউপি স্মাশ, ডব্লিউপি স্মাশ নামক প্লাগ ইন আছে, বা এরকম আরো ডব্লিউপি যে লেজি লোডিং স্পিড, এগুলোকেও বলা হয়। ওকে, এইটা হচ্ছে সাইটের মধ্যে আপনি হচ্ছে কি করা, ধরেন অ্যাড করে রাখা প্লাগইন হিসেবে, যেটা কম্প্রেস করে। আর এটা হচ্ছে টাইনি পিএনজি বা টিনি পিএনজি, এটা হচ্ছে ইমেজ আপলোডের আগে এখানে আপ করে দিয়ে কি করে নেওয়া, ফাইল সাইজ কমায় নেওয়া। রেজলিউশনটা ঠিকই থাকবে তাই তো? হ্যাঁ, রেজুলেশন ঠিকই থাকবে। আর যারা গ্রাফিক্স ডিজাইনার তাদের আর এগুলো করার দরকার নেই। এই টাইপের কারো হেল্প নিলে বা কেউ নিজে জানলে, নিজেই ওনারা এমনিতেই জানে যে কিভাবে ফাইল সাইজ কমায় ডিজাইন করতে হয়, বা ডিজাইন করার পরে এটা তারা করে। আর এটা যারা এমনিতে আমাদের মতো ডিজাইন জানি না, তারা এখান থেকে আপ করে দিয়ে কম্প্রেস করে নিতে পারে, অথবা এই টাইপের প্লাগইন সাইটে অ্যাড রাখতে পারে। এখান থেকে জেপিজি রাখবো নাকি অন্য পিএনজি? এই ক্ষেত্রে আপনি হচ্ছে এখানে দিলে পিএনজি অটোমেটিক্যালি হয়ে যাবে, আর এটা রাখলে যা রাখবেন একই বিষয়, কোনো সমস্যা নেই। Okay, তো এরপরে আমরা আসি, একটা মিনিট। ওকে, তো আমরা দেন, এটা কি ওয়ার্ডপ্রেসে ইনস্টল করতে হবে? হ্যাঁ, ওয়ার্ডপ্রেস ছাড়া তো আপনি, এটা তো প্লাগ ইন, এটা ওয়ার্ডপ্রেস ছাড়া কোথাও ইনস্টল করতে পারবেন না। এটা এটাতে হচ্ছে কি হবে? কোনটা, এটাতে? জি। এই যে জাস্ট দেখেন এখানে লেখা আছে কি, লেজি লোড ইমেজেস অপটিমাইজ এন্ড কম্প্রেস ইমেজেস, মানে আপনার ইমেজগুলো কম্প্রেস করবে, মানে ফাইল সাইজ কমাবে। এতে আপনার সাইটটা কি হবে, লোডিং দ্রুত নিবে। ওকে, এই যে এইটা আমরা যেটা বললাম, দুইটা জিনিসের কথা বললাম, যে এটা দিয়ে আমরা আপ করে করে ম্যানুয়ালি ফাইল সাইজ কমায় নিয়ে দেন ইমেজ আপলোড করব। আর এই প্লাগইনটা হলে আপনি আপনার সাইটে গিয়ে স্মাশ লিখলে বা লেজি লোড ইমেজ লিখলে এই প্লাগইনটা আসবে, এটাকে অ্যাক্টিভেট করে রাখলে অটোমেটিক্যালি ইমেজগুলো আপলোড করলে এটা কি করে নিবে, কম্প্রেস করে নিবে। আর এটা হচ্ছে ম্যানুয়ালি প্রতিবার ইমেজগুলো কম্প্রেস করে করে দেন সাইটে আপ দিতে হবে। ওকে, এগুলোর কাজও আমরা দেখব। আচ্ছা, আগে আমরা
ইয়ে করি। আর যদি ডিরেক্ট গ্রাফিক্স ডিজাইনের থেকে এভাবে করে নেই তাহলে তো আমরা ডিরেক্ট আপ দিতে পারবো, এই টাইপের প্লাগ ইন অ্যাড না করলেও চলবে। আর এটা তো প্লাগ ইন না, এটা ডিফল্ট ভাবে আপনি আপনার ইমেজগুলোকে ফাইল সাইজ কমায় নিয়ে যাবেন। এই দুটা জিনিস বুঝতে পারছেন যে কোনটার প্লাগইন কাজ অ্যাড কি? করেন স্যার, প্লাগইন অ্যাড না করে এইভাবে যে ফাইল ইমেজ করে এটা ভালো না? তাহলে হচ্ছে আপনার আপনার স্পিডটা লোডিংটা ভালো থাকলো স্যার, হ্যাঁ লোডিং এটা, স্পিডটা ভালো থাকলো আরো। হ্যাঁ আপনি যেটা বলছেন এটা ভালো, কারণ কি প্লাগ ইন অ্যাড করলে প্লাগ ইনেরও কিন্তু একটা সাইজ আছে, এই প্লাগ শুধু শুধু ইনও স্পেস আপনার সাইডে নিচ্ছে। একটু জায়গা স্পেস নিবে। সেই জন্য এখান থেকে ম্যানুয়ালি করে নিয়ে গিয়ে আপ করাটা এটা বেশি বেটার। কারণ আপনি যে অনেক প্লাগ ইন ইউজ করবেন, অযথা অনেক প্লাগ ইন ইউজ করলে এটাও কিন্তু আপনার জায়গা নিবে। ওকে, তো দুইটা সিস্টেমেই বললাম। তবে সব থেকে বেস্ট হয় হ্যাঁ গ্রাফিক্স ডিজাইনার বা ম্যানুয়ালি এখান থেকে ইমেজগুলো কম্প্রেস করে নিয়ে আপলোড করা, এটা বেস্ট হয়। ওকে, তো আমরা লোডিং স্পিড ভালো রাখার জন্য এই কাজগুলো করব। আনইউজ থিমগুলো প্লাগইনগুলো ইউজ করব না, অতিরিক্ত যেগুলো দরকার নাই ইউজ করব না, এবং ইমেজগুলোকে আমরা এভাবে কম্প্রেস করে করে কোয়ালিটি ঠিক এমবি থাকবে এই সমস্ত জায়গায় আপ করলে আমরা ফাইল সাইজ কমায় নিয়ে দেন আপ করব। ওকে, এটা এই বিষয়গুলো মানলে আমাদের সাইটের লোডিং স্পিড এমনি ভালো থাকবে। তারপরেও যদি কোনো কারণে না হয় তখন বিভিন্ন কোড আছে কাজ করে, এগুলোও দেখাবো যে কিভাবে ঠিক করা যায়। ওকে, এরপর আমরা 8 নাম্বার অপশনে আসি। এটা হচ্ছে কি অ্যাড মডিফায়ার টু ইওর টাইটেল। মডিফায়ার বলতে ওই যে বলেছিলাম যে কিওয়ার্ডের শুরুতে অনেক সময়, লাস্টে শাল, বা শুরুতে অনেক সময় বেস্ট, আবার যে কিওয়ার্ডের মধ্যে বেস্ট আছে ওইখানে তো মডিফায়ার হিসেবে আবার বেস্ট আমরা ইউজ করতে পারবো না। ওইখানে হয়তো একটা সংখ্যা দিলেন ওই যে 10 বেস্ট এভাবে লিখে, বা কিওয়ার্ডের লাস্টে গাইড বা লাস্টে রিভিউ, এই টাইপের ওয়ার্ডগুলো মডিফায়ার। ওকে, এরপরে হচ্ছে ইউজ সোশ্যাল শেয়ারিং বাটন। অনেকে ইউজ করে, অনেকেই করে না। আমরা চাইলে প্লাগইনস এর মাধ্যমে খুব ইজিলি আমাদের আর্টিকেলগুলোকে সোশ্যাল মিডিয়ায় শেয়ারের জন্য অপশন বা সিস্টেমগুলো চালু করতে পারি। তো আমরা এই সমস্ত সাইট, অ্যাফিলিয়েট সাইটে এখন খুব কমই আসলে এই কাজগুলো করে, বাট আমরা চাইলে স্যার, রাখতে পারি। আমি যদি কোনো ফেসবুকে পেজ খুলে আমি বাংলাদেশ থেকে ধরেন আমার যে প্রোডাক্ট গুলো আছে বা আমি প্রোডাক্টের উপরে এই আর্টিকেলটাই আমি ফেসবুকে পোস্ট করে আমি যদি বুস্ট করতে চাই, এটা কি আমি ইউএস এর মার্কেটে পারবো? হ্যাঁ আপনি করতে পারবেন, তবে ওইখানে ডিরেক্ট অ্যাফিলিয়েট লিংক দেওয়া যাবে না, ওইখানে আপনি আপনার ওয়েবসাইটের পেজের লিংক দিবেন। আচ্ছা আচ্ছা। ওকে, পেজের লিংক দিতে হবে, এটা দিতে পারবেন। তবে এই ক্ষেত্রে আপনি বুস্টের থেকে আপনি বুস্ট করলেও হবে, আবার আপনি চাইলে ডিরেক্ট গুগল অ্যাডে আপনার এই পেজের লিংক দিয়ে করলেন, মানুষজন এই পেজে আসবে, এখান থেকে প্রোডাক্ট দেখে কিনতে পারবে। আবার ডিরেক্ট যদি আপনার অ্যাফিলিয়েট লিংক দিয়ে প্রমোট করেন তাহলে আবার আপনার অ্যামাজনের অ্যাকাউন্ট ব্যান করে দিবে, কারণ অ্যামাজন এটার পারমিশন দেয় না। ইভেন গুগল অ্যাডও ডিরেক্ট অ্যাফিলিয়েট লিংক দিয়ে ইয়ে করতে দিবে না। তবে আপনি চাইলে হ্যাঁ এই যে আপনার সাইটের লিংক নিয়ে গুগল অ্যাডে অ্যাড রান করতে পারবেন, বা ফেসবুকেও করতে চাইলে আপনার এই পেজের লিংকের মাধ্যমে হয়তো এখানে প্রোডাক্ট টোডাক্ট দিলেন, মানুষ এই লিংকে যাবে প্রথম, এখান থেকে গিয়ে তারপরে সে পরে এখান থেকে কিনতে পারবে। কিন্তু ডিরেক্ট আবার এই যে অ্যাফিলিয়েট লিংক যেগুলো বসাইছেন এগুলো দিয়ে ওই লিংকে ক্লিক করার জন্য কাজ করা যাবে না, এগুলো আপনি করতে পারবেন। বাট এখানে যে কথাটা বলতেছিল এখানে কিন্তু বুস্টিং বা ওই টাইপের না, এখানে হচ্ছে শেয়ার করা। আপনার এখন সাইটের কোনো পেজ নাও থাকতে পারে, কিন্তু এখান থেকে শেয়ারিং বলতে যাদের নিজেদের প্রোফাইলে আর্টিকেলটা শেয়ার করার সিস্টেম। ওই যে বাটন থাকবে শেয়ারের, বিভিন্ন সাইটে থাকে না ডানে বামে, তবে এটা খুব বেশি ইম্পর্টেন্ট না, তবে অনেক সাইটে আবার এই জিনিসগুলো করে। তো এখানে ব্র্যান্ডিন উনি এই কথাটা বলছে এবং বুঝতেই পারতেছেন নিচের দিকে মানে এগুলোর ভ্যালুটাও কম। এরপরে পোস্ট লং কন্টেন্ট। হ্যাঁ পোস্ট লং কন্টেন্ট বলতে আমরা চেষ্টা করবো একটু লং কন্টেন্ট ইউজ করতে, সেই ক্ষেত্রে 1500 ওয়ার্ড প্লাস হলে বেটার আর কি, রিভিউ টিভিউ বা এগুলো যে কোনো পারপাসেই। তবে আমরা রিভিউ আর্টিকেলগুলো 1500 ওয়ার্ড প্লাস ব্যবহার করার চেষ্টা করব। ইনফরমেটিভগুলো যদি 1500 ওয়ার্ডের কাছাকাছি হয় বেটার, না হলে অ্যাটলিস্ট 700 ওয়ার্ড 800 ওয়ার্ড 700 ওয়ার্ড প্লাস আমরা দেওয়ার চেষ্টা করব। এরপরে 11 নম্বর অপশন যেটা সেটা হচ্ছে স্ল্যাশ বাউন্স রেট। আমরা বাউন্স রেট
কম রাখার চেষ্টা করব। কিভাবে? ওই যে ইমেজ ভিডিও আমাদের পোস্টের মধ্যে দিলে অনেকে ইমেজ পোস্ট না করলেও দেখা যাবে ইমেজ দেখার জন্য হলেও বা ভিডিও দেখার জন্য হলেও কিছু সময় অনেক সময় ওয়েট করে। এরপরে বলা হচ্ছে এখান থেকে যে বিষয়টা যে এলএসআই কিওয়ার্ডগুলোকে আমাদের পুরো বডির মধ্যে ছড়ায় দেওয়ার চেষ্টা করতে হবে। যদিও যে আমরা জানি কন্টেন্ট লেখার সময় কিছু যদি রিলেটিভ কিওয়ার্ড বা রিলেটেড কিওয়ার্ড বা এলএসআই কিওয়ার্ড বা ল্যাটেন্ট সিমেট্রিক ইন্ডেক্সিং যেটাকে আমরা এলএসআই কিওয়ার্ডকে বলি, এই কিওয়ার্ডগুলো আমরা কি করব, জাস্ট আমাদের পোস্টের মধ্যে একটু ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব। ওকে, তো এই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ প্রথম 12টা বিষয়। ওকে, তো এখন আমরা কিওয়ার্ড ডেনসিটি, কিওয়ার্ড ডেনসিটি কি বলছিলেন এটা একটু ভুলে গেছি, কত পার্সেন্টের মতো হতে হবে? কিওয়ার্ড ডেনসিটি আমরা হচ্ছে চেষ্টা করব যে 0.25% এর মধ্যে রাখা। 0.25, তার মানে হচ্ছে প্রতি 400 ওয়ার্ডে একবার। আবার যদি কন্টেন্টের লেন্থ কম হয়, ধরেন 700 ওয়ার্ড 800 ওয়ার্ড, তখন আমরা চাইলে সর্বোচ্চ 0.50% ব্যবহার করতে পারি। কিন্তু কন্টেন্টের লেন্থ 1500 ওয়ার্ড প্লাস হয়ে গেলে তখন আমরা, কারণ কন্টেন্টে আপনি বেশি কিওয়ার্ড ইউজ করলে এটা হচ্ছে অনেক সময় প্রবলেম। যেমন এখানে আমরা কন্টেন্টের যদি দেখি, হয়তো দেখবো যে ওই যে 3 বার 4 বার এক্সাক্টটা ইউজ করেছে। আমরা এইভাবে আসলে করবো। কিওয়ার্ড ডেনসিটি মিন্স হচ্ছে ঘনত্ব, প্রতি 100 ওয়ার্ডে কয়বার। আর প্রতি 100 ওয়ার্ডে ওই যে 0.25% মানে প্রতি 100 ওয়ার্ডে আমরা একবার পারবো না, প্রতি 400 ওয়ার্ডে আমরা একবার পারবো। ওকে, এভাবে আর কি। আবার ইম্পর্টেন্ট জায়গা যেগুলো কিওয়ার্ডের প্লেসমেন্ট, ইম্পর্টেন্ট জায়গাগুলোকেও প্লেস দিতে হবে, মানে অতিরিক্তও ব্যবহার করা যাবে না, আবার গুরুত্বপূর্ণ জায়গাগুলোতেও প্লেস দিতে হবে। ওকে, তো এখন আমরা অ্যাট এ গ্ল্যান্সে এই জিনিসগুলোও জানি। অলমোস্ট আমরা কথার মধ্যে সবগুলো নিয়ে আসছি। তারপরেও দেখি কিওয়ার্ড ইন টাইটেল, আমাদের টাইটেলে কিওয়ার্ড রাখতে হবে। কিওয়ার্ড ইন পারমালিঙ্ক, আমরা পারমালিঙ্কে কিওয়ার্ডগুলো রাখবো। কিওয়ার্ড ইন ফার্স্ট প্যারাগ্রাফ, ওই যে ফার্স্ট প্যারাগ্রাফে 100 ওয়ার্ডসের মধ্যে। ইভেন আমরা যে ইমেজগুলো দিব, ইমেজগুলোর মধ্যে কিওয়ার্ডটা ইমেজ অল্টা ট্যাগ করে দিব। মানে ধরেন এখানে আপনি কোন একটা ইমেজ দিলেন শুরুতে বা কোথাও, ইমেজগুলোর মধ্যে আমরা অনেক সময় দাঁড়ান, এখানে আমাদের কার্জার নিলে আমরা একটু দেখাই। আমরা অন্য কেউ না দিলেও আমরা অবশ্যই চেষ্টা করব আমাদের ইমেজে, এগুলো অবশ্য ইয়ে দিয়ে প্লাগ ইন দিয়ে নেওয়া, এগুলো ভাবে ইমেজ না। আমি ধরেন এই যে এরকম একটা দিয়ে দেখাই। ধরেন মানে আমরা কোনো ইমেজ যদি এভাবে ব্যবহার করি, এই যে এখানে কার্জার নিলে, আচ্ছা লোড নিয়ে নিক। আচ্ছা যাই হোক, এটা হঠাৎ করে অনেক সময় ছুটে টুটে যায়। মানে এখানে কার্জার নিলে যেন ওই লেখাটা ভেসে উঠে। দাঁড়ান আমরা আরো দু একটা দেখি। মেইন ইমেজ অবশ্য এখানে নাই, এখানে তো ছোট ইমেজ। এখানে যে ছোট ইমেজগুলো, মেইন ইমেজগুলো আমরা যদি দু একটা জায়গায় দেখি এভাবে, আচ্ছা একটু লোড নিয়ে নিক। এই যে দেখেন এইখানে যেমন আমরা এরকম আরো যদি দেখি, এই যে ইমেজের উপরে কার্জার নিলে দেখেন বেস্ট স্মুদি ব্লেন্ডার্স,
মানে তারা যে কিওয়ার্ডটা নিয়ে কাজ করতেছে, এই যে কিওয়ার্ডটা আমরা হচ্ছে দেখতে পাচ্ছি যে বেস্ট স্মুদি মেকার্স নিয়ে এখানে কার্জার নিলে দেখেন এই কথাটা বেস্ট স্মুদি মেকার্স, এই কথাটা ভেসে উঠতেছে। এটাকে বলা হচ্ছে ইমেজ অল্টা ট্যাগ বা ইমেজ অল্টা অ্যাট্রিবিউট, যে এই ইমেজের মধ্যে ইমেজ অল্টা ট্যাগ করা আছে। মানে হাই প্রোফাইল যে সাইটগুলো অনেক স্ট্রং কিওয়ার্ডে র্যাঙ্ক করছে, তার মানে বুঝতেই পারতেছেন যে তারাও এই জিনিসটা কি ইউজ করতেছে। তো আমরা অবশ্যই কি করব, চেষ্টা করব যে আমাদের ইমেজের মধ্যে কিওয়ার্ডটাকে অল্টা ট্যাগ করে ইউজ করতে। এরপরে বলা হচ্ছে যে কিওয়ার্ড ইন H2 H3 আমরা হচ্ছে টুইঙ্কেট, মানে আমরা চেষ্টা করব আমাদের H2 H3 এর মধ্যেও অন্তত কিওয়ার্ড গুলো একবার ইউজ করা। H3 তে হয়তো পারবো না, H2 তে অন্তত একবার ইউজ করার চেষ্টা করব। আমরা যদি দেখি এটা তো H1, এরপরে এটা ধরেন হচ্ছে এই যে H2, H2 এর মধ্যে দেখেন একবার এই কিওয়ার্ডটাকে রাখা হয়েছে, এই যে বেস্ট ব্লেন্ডার্স ফর স্মুদিস। ওকে, আমাদের কিওয়ার্ডটাও হয়তো বেস্ট ব্লেন্ডার্স, এই যে ব্লেন্ডার্স ফর স্মুদিস, মানে এইটার মধ্যে দেখেন H2 তেও একবার কিওয়ার্ডটা রাখা হয়েছে। এবং এতে যদি ইন্ট্রোডাকশনে দেখেন সেখানেও হচ্ছে কিওয়ার্ডটা আমরা খুঁজে পাবো। ম্যানুয়ালি দেখি, ওকে যাই হোক এখানে খুঁজতে হবে। হেডিং এরটা তো আমরা শুরুর দিকেরটা জানি থাকবে, পাশাপাশি আমরা যেটা বললাম যে H2 এর মধ্যেও আমরা কি করব, অন্তত একবার আমাদের কিওয়ার্ডটাকে রাখার চেষ্টা করব, যেটা এখানে আমরা দেখতে পাচ্ছি। এরপরে আমরা যদি দেখি বোল্ড ইম্পর্টেন্ট কিওয়ার্ড, রিলেটেড কিওয়ার্ড, হয়তো একটা ইম্পর্টেন্ট দুটা ইম্পর্টেন্ট কিওয়ার্ডকে একটু বোল্ড ইটালিক করতে পারি, এগুলো আসলে এখন আর এতটা ইম্পর্টেন্ট না। এক দুটা কিওয়ার্ডকে অনেক সময় দেখবেন যে অনেকে একটু কি করে শুরুর দিকে একটু বোল্ড বা ইটালিক অনেক সময় করে দেয়, এই যে এদিক থেকে কোন একটা দুটায়, তবে এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না। ওকে, তো আমরা সেই কাজটা করার চেষ্টা করব যদি এক দুবার করা যায়। আউটবাউন্ড লিঙ্ক, হ্যাঁ এটা তো খুবই ইম্পর্টেন্ট। আমরা আউটবাউন্ড লিঙ্ক টু রিলেভেন্ট হাই কোয়ালিটি সাইট, আমরা রিলেভেন্ট হাই কোয়ালিটি সাইটকে আউটবাউন্ড লিঙ্ক দিব। এরপর ইন্টারনাল লিঙ্ক করব আমরা রিলেটেড ইয়েতে, রিলেটেড আর্টিকেলগুলোতে, আমাদের নিজেদের আর্টিকেলে, আর এগুলো তো অন্য কারোরটা। এরপরে হচ্ছে রিমুভ অল স্টপ ওয়ার্ডস ফ্রম পারমালিঙ্ক, পারমালিঙ্কের মধ্যে ভাইয়া, আমরা, জি বলেন। মানে আউটবাউন্ড লিঙ্কটা দিলাম, আরেকজনকে দিলাম, তাই সেক্ষেত্রে কি মানে আমারটা ওইদিকে যাবে, ওরটা আমার দিকে আসবে এমন কোনো কিছু, না না, আপনি নাকি শুধু আউটবাউন্ড লিংক আমার আপনার থেকে পেজের ওদিকে মধ্যে যাবে? দিলেন মানে আপনার থেকে ওর মধ্যে চলে গেল। আচ্ছা। ওকে, এরপরে আমরা যেটা রিমুভ অল স্টপ ওয়ার্ডস ফ্রম পারমালিঙ্ক বলতে আমাদের পারমালিঙ্কের মধ্যে থেকে আমরা কোনো স্টপ ওয়ার্ডস রাখবো না, মানে ইন অফ এই টাইপের জিনিসগুলো। ওকে, মিডিয়া মাল্টিমিডিয়া ইউজ করার চেষ্টা করব আমাদের আর্টিকেলের মধ্যে, যেটা অলরেডি আমরা বলেছি। লং কন্টেন্ট আমরা ব্যবহার করার চেষ্টা করব পোস্টিংয়ে, যেখানে অ্যাটলিস্ট 700 ওয়ার্ডস। এরপরে আমরা অপটিমাইজ বিফোর আপলোড, মানে আমরা ইমেজ আমাদের সাইটে দেওয়ার আগে অবশ্যই সেগুলোকে অপটিমাইজ করার চেষ্টা করব। ইমেজের কি কোনো পারফেক্ট সাইজ আছে নাকি? ঠিক বুঝি নাই। ইমেজ যে ইউজ করতে আমরা আর্টিকেলে, এই ইমেজগুলোর কি কোনো সাইজ আছে পারফেক্ট? হ্যালো, ইমেজ ইমেজ যে আমরা আর্টিকেল ইউজ করবো, জি ইমেজের কি কোনো সাইজ আছে নাকি? না, নির্দিষ্ট কোনো ইমেজে সাইজ আছে? ওভাবে নির্দিষ্ট কোনো সাইজ নেই, তবে আপনার থিমের সাথে ওভাবের জন্য দেখতে হবে যে কোন সাইজটা ম্যাচ করে। তবে আমি হচ্ছে কিছু সাইজ দেবো, যেমন 1200 বাই 628 এইটা করতে পারেন।
ওকে, এরপরে হচ্ছে পেজ লোড টাইম। ওই যে লোড টাইম বাড়ানোর জন্য কি কি করতে হবে অলরেডি আমরা বলেছি। এরপরে ইউজ এলএসআই কিওয়ার্ড, হ্যাঁ এটা নিয়ে আমরা কথা বলছি। আদার থিং, আচ্ছা ইউজ মেটা টাইটেল ইন লেস দ্যান 65 ক্যারেক্টার, হ্যাঁ যেটা আমরা বলেছি অলরেডি। এরপরে আমাদের মেটা ডেসক্রিপশন। মেটা ডেসক্রিপশন আমরা দেখব। মেটা ডেসক্রিপশন কোনো একটা জিনিস সার্চ করার সময় এই যে নিচে যে আপনার 2-3 লাইন বা এক লাইন থাকে, এই জিনিসগুলোকে হচ্ছে মেটা ডেসক্রিপশন বলে। তো আমরা মেটা ডেসক্রিপশন গুলো 150 ক্যারেক্টারের মধ্যে রাখার চেষ্টা করব, আদারওয়াইজ এই যে ডট ডট চলে যাবে, বোঝা যাবে না। তো এই মেটা ডেসক্রিপশনের মধ্যেও আমরা অ্যাটলিস্ট একবার আমাদের কিওয়ার্ডটাকে রাখার চেষ্টা করব। ওকে, মেটা ডেসক্রিপশনে কি রাইটার দিয়ে লেখাই নিব? মেটা ডেসক্রিপশনে হ্যাঁ রাইটাররা লিখে দেয় অলরেডি, আপনি রাইটার দিয়ে লিখায় নিতে পারেন। ওকে, তো আমরা এরপরে যাই। রাইটারকে আগে থেকে বলে দিবেন যে মেটা ডেসক্রিপশনে লিখে দেন 150 ক্যারেক্টারের মধ্যে। ওকে, এখানে কি লিখে দিছে উনি, দেখি হেডিং তো দিচ্ছে। নাই এটাতে, এটাতে শুধু নাই, বটম লাইন পর্যন্ত। বটম লাইন। তবে এদেরকে বলতে হয়, নাই হইলে লিখে দিবে, সমস্যা নেই, বা আগে থেকেই বলে দিয়ে রাখবে। আচ্ছা দেন এরপরে আমরা যদি স্যার দেখি, এটাই কি উনি লিখে দিছে? কি বুঝি নাই। মানে যে আমার আর্টিকেলটা কি লিখে দিছে কিনা, এটা ডেসক্রিপশন? না, মেটা ডেসক্রিপশন এটাতে লিখে নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে বলতে হবে না। হ্যাঁ বলতে হবে। এটা 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 কত ওয়ার্ডের হবে মেটা ডেসক্রিপশনটা? 150 ক্যারেক্টারের মধ্যে হবে। আচ্ছা ঠিক আছে। 150 ক্যারেক্টার এর মধ্যে হইলে বেটার আর কি। তো ঠিক আমরা আছে। 150 ক্যারেক্টারের মধ্যে মেটা ডেসক্রিপশন লিখবো। এরপরে হচ্ছে ইমেজ গুলো ওই যে জাস্ট আপলোডের আগে আমরা করব, এবং হচ্ছে মূলত সোশ্যাল মিডিয়া শেয়ারের জন্য যে বিষয়গুলো বলছিলাম, এই জিনিসগুলো সোশ্যাল শেয়ারিং বাটন, এখানে আসলে সেম বিষয়গুলোই। নো মোর দ্যান 1H1 ট্যাগ ইন, ওই যে ওয়ান আর্টিকেল, মানে একটা আর্টিকেলের মধ্যে তো আমরা H1 ট্যাগ একবারই রাখবো। এগুলো ডন্ট রিপিট H2 and H3 ট্যাগ, মানে H2 H3 তে আমরা যে ট্যাগগুলো একবার ইউজ করি ওগুলো বারবার ইউজ করা যাবে না। মানে একটা স্বাভাবিক যে আপনি এদিকে একটা H2 তে একটা লাইন ধরেন এখানে ইউজ করলেন, যে দা টপ, এই যে ব্লেন্ডার স্মুথি, এখন এই জিনিসটা আর অন্য জায়গায় ইউজ করা যাবে না, এটা নর্মালি আমরা করিও না। তো এইখানে এই জিনিসটা বলা। ধরেন এই যে কিওয়ার্ড ডেনসিটি যদিও যে 0.52 থেকে 0.30% এর বেশি করা যাবে না, যেটা আমরা জানি যে লঙ্গার হইলে 0.25 এর উপরে না উঠাই বেটার। এখন যদি আর্টিকেল 700-800 ওয়ার্ডের 1000 ওয়ার্ডের নিচে হয় আমরা 0.30% পর্যন্ত হয়তো, বা 25% যেতে পারে, 30% পর্যন্ত যেতে পারি, বা 0.50 পর্যন্তও যেতে পারি। কিন্তু 1000 ওয়ার্ডের উপরে চলে গেলে আমরা চেষ্টা করব 0.25% এর মধ্যে থাকা। আর কি কি বিষয় ফোকাস করব, এই যে কিওয়ার্ডের পোস্টের টাইটেলের বিগিনিং এ কিওয়ার্ডটা রাখার চেষ্টা করব, 65 ক্যারেক্টারের মধ্যে আপনার হেডিংটা রাখা, এই বিষয়গুলো মূলত এখানে। ওকে, তো যাই হোক এগুলো আমরা অলরেডি জানি, এখন আমরা ডিরেক্ট পোস্টিং এ চলে যাই। তো আমাদের পোস্টিং এ যাওয়ার জন্য আমাদের সাইটটা আমরা আগে লগইন রেখেছি, এবং আমরা যেটা করেছি আমাদের সাইটে অলরেডি আমরা হচ্ছে ইয়োস্ট এসইও প্লাগইনটাকে ইউজ করেছি। আমরা অলরেডি আমাদের সাইটে যেটা করেছি ইয়োস্ট এসইও প্লাগইনটাকে ব্যবহার করে নিয়েছি, যেটাতে আমাদের প্রতিবার আর্টিকেল পাবলিশিং এ অনেক হেল্প হবে। এবং এর পাশাপাশি আমরা আরো দুইটা টুল আমরা ইউজ করব, যেহেতু আমরা ফ্রিতে করতে চাচ্ছি। একটা হচ্ছে মাইটি প্রোজ অ্যান্ড কনস, মানে প্রোজ অ্যান্ড কনস অনেকেই হচ্ছে আমরা AAWP অনেক সময় ইউজ করি, এটার প্রাইস অবশ্য অনেক হাই, বাট AAWP না ইউজ করে আমরা চাইলে ফ্রিতে যে আমার এই সাইটে উইকি বাংলাতে যেটা দেখাইছি মাইটি প্রোজ অ্যান্ড কনস, এটাও খুবই ভালো এবং হালকা। এবং আরেকটা আছে টেবিলের জন্য WP টেবিল বিল্ডার, এই দুটো প্লাগইনকে আমরা অ্যাড করে নিচ্ছি। আর আমরা জানি যে প্লাগইন অ্যাড করার জন্য আমরা প্লাগইন অপশনে যাব, ও সেটা আর্টিকেল পাবলিশের পরেও আমরা এই প্লাগইন দিয়ে কাজ করতে পারি, আবার শুরুতেও করা যায়, তো আমরা আগে থেকেই অ্যাড করে নিচ্ছি।
অনেক সময় আপডেট চাইতে পারে, আপডেট দিতে পারেন। এগুলো আমরা অ্যাডে গিয়ে দেই। আমাদের এটার নাম হচ্ছে, একটা হচ্ছে ডাব্লিউপি টেবিল বিল্ডার, ওকে, যেটাতে আমরা টেবিল তৈরি করব। দেখতেছেন অনেক ভালো রিভিউ, অনেক মানুষ ইউজ করতেছে। তো আমরা আগে এটাকে ইনস্টল দিলাম, ইনস্টলের পরে দেন আমরা অ্যাক্টিভেট করে ফেলবো। ওকে, এটাকে আমরা এখন অ্যাক্টিভেট করে ফেলতেছি। এখানে দেখবেন অপশন চলে আসবে ডাব্লিউপি টেবিল বিল্ডারের। এই যে ডাব্লিউপি টেবিল বিল্ডার চলে আসছে। এরপরে আমরা আবার যে কাজটা করব সেটা হচ্ছে প্লাগইনে আসব। প্লাগইন থেকে আমরা জাস্ট অ্যাড নিউ এ আসলাম। অ্যাড নিউ এ এসে মাইটি প্রোজ এন্ড কনস, ওকে, মাইটি এই যে ক্লাসিক যেটা আছে আমরা এটাই নিব। ওকে, মাইটি এই যে ক্লাসিক গ্রিন বাটন যেটা, এটাকে আমরা ইনস্টল করলাম এবং এটাকে আমরা অ্যাক্টিভেট করে নিচ্ছি। ওকে, তো সবকিছু করা শেষ। আমাদের এটা করলাম একটা মাইটি প্রোজ এন্ড কনস, যেটা এটা আমাদের ওই যে প্রোজ এন্ড কনস এর জন্য বা বাটন এগুলোর জন্য, আর হচ্ছে ডাব্লিউপি টেবিল বিল্ডার টেবিল তৈরি করার জন্য। টেবিল তৈরি বলতে এই যে অনেক সময় যেটা আমরা দেখলাম যে শুরুতে, আর এই যে এগুলো হচ্ছে এডব্লিউপি দিয়ে করা, এডব্লিউপি দিয়ে। সো আমরা হচ্ছে যদি এদিকে আসি, যেমন ধরেন এই যে এটা একটা টেবিল তৈরি করা। ওকে, জাস্ট এরকম। তো আমরা হচ্ছে শুরুতে এগুলো করে নিলাম এবং আমাদের এখান থেকে সাইটটাতে যাই আমরা। সাইটটা কোথায়? এখানে। Okay. তো আমাদের সাইটে একটু প্লাগইনস এর এদিকে যদি আর্টিকেল পাবলিশে যাই, আমাদেরকে কি করতে হবে? পোস্ট থেকে আমরা জাস্ট অ্যাড নিউ এ চলে যাব। আমাদের আর্টিকেল পাবলিশ করার জন্য জাস্ট পোস্ট থেকে অ্যাড নিউ এ যাব। অ্যাড নিউ এ যাওয়ার পরে আমরা এই জায়গাটা থেকে আমাদের এই যে আর্টিকেল পাবলিশ করতে পারবো অটোমেটিক্যালি। আমাদের এই যে মাইটি প্রোজ এন্ড কনস এর এই অপশনটা অলরেডি চলে আসছে, ডাব্লিউপি টেবিল বিল্ডারও আছে। কারণ আপনারা যেটা করবেন, অলরেডি ওই যে আমরা অনসাইট পার্ট 1 এই দেখেছিলাম যে প্লাগইনস অপশনে আমরা ক্লাসিক এডিটর নামক যে প্লাগইনসটা আছে সেটাকে আমরা শুরুতেই অ্যাড করে নেব। এতে এরকম সুন্দর লেআউটটা আপনারা পাবেন। কারণ ক্লাসিক এডিটর না নিলে কিন্তু এই যে আর্টিকেল পাবলিশারের ক্ষেত্রে আমরা যে ভালো লেআউটটা দেখতে পাচ্ছি এটা পাবো না, এই যে ক্লাসিক এডিটর। তো আমরা অলরেডি এটা তো করে নিয়েছিলাম। আমরা এখন পোস্টিং এ চলে যাই। অল পোস্টে গেলে আমাদের সব আর্টিকেলগুলো একসাথে দেখতে পারবো, এডিট করতে পারবো। আর অ্যাড নিউ এ গিয়ে আমরা নতুন আর্টিকেল আর ক্যাটাগরি ট্যাগ এগুলো তো আমরা জানি। তো আমরা অ্যাড নিউ এ চলে যাচ্ছি। স্যার, এখানে একটা কোশ্চেন ছিল স্যার। আমি ধরেন আপনার লার্ন মোর ক্যাটাগরিতে এখানে নিচে পোস্ট করতে চাচ্ছি, মানে এটা ওর আন্ডারে আসবে। এটা এটা কি এই যে পোস্টিং এর সময় কিছু করতে হবে নাকি মানে আপনার পোস্টিং এর পরে? পোস্টিং এর পরে করতে হবে এটা আমাদের ওই যে ইয়ে থেকে, মেনু বার থেকে আচ্ছা আমাদের আচ্ছা, করতে হবে। তো যাই হোক, আপনি এটা খেয়াল করতে আচ্ছা, থাকেন, এমনি বুঝে যাবেন। ওকে, ওকে। তো আমরা জাস্ট যাই আমাদের আর্টিকেলের মধ্যে। তো আমাদের আর্টিকেল তো রেডি আছে অলরেডি। আর্টিকেলের আমরা যেটা করলাম, ফার্স্টে আমাদের হেডিংটাকে কপি করে নিচ্ছি। আমাদের জাস্ট, আচ্ছা অনেকগুলো সাইট হয়ে গেছে, কিছুটা কেটে দেই, এগুলো দরকার নাই। আমরা আমাদের হেডিং এর অপশনে হেডিংটা দিয়ে দিলাম। এরপরে আমরা যেটা করব, আমাদের বডির মধ্যে বডির পার্টটা দিয়ে দিচ্ছি।
আমরা একবারে প্রয়োজন না। ওকে, তো যাই হোক আমরা আমাদের কন্টেন্টটা এখানে দিয়ে নিলাম। ফার্স্টে আমাদের হেডিং, এরপরে আমাদের আর্টিকেলের পুরো বডিটা আমরা জাস্ট এখানে পেস্ট করে দিলাম। ওকে, তো এখান থেকে দেখতে পাবো আমরা অলরেডি দেখেন আমাদেরকে যেটা দেখাচ্ছে এসইও অ্যানালাইসিসের এদিকে যদি আমরা আসি, তো আমরা প্রথমে ড্রাফটে চাইলে সেভ করে রাখতে পারি, যে নেক্সট টাইমে যদি কোনো কারণে ওই যে কারেন্ট চলে যাওয়া, কম্পিউটার বন্ধ হয়ে গেলে পরে যেন এই জায়গা থেকে আসে আমরা এডিটে শুরু করতে পারি। আবার অনেক সময় এসইও রেজাল্ট না দিলেও তখন আপনি ড্রাফটে সেভ করলে চলে আসবে। তো ড্রাফটে আমরা সেভ করে রাখার পরে আমরা হচ্ছে আমাদের একদম নিচের দিকে চলে যাব। আমরা আগে কন্টেন্টটা দেখে নিচ্ছি। একদম নিচের দিকে যাওয়ার পরে আমরা একটা অপশন দেখতে পারবো ফোকাস কিফ্রেজ। ফোকাস কিফ্রেজ মানে ফোকাস কিওয়ার্ড আর কি। তো এইখানে আমরা আমাদের কিওয়ার্ডটা দিয়ে দিব, তাহলে সে তার অ্যানালাইসিসটা ধরতে পারবে যে আমাদের এই যে এসইও রিপোর্টে কোথায় ঠিক আছে কোথায় ভুল আছে, এসইও অ্যানালাইসিসে তখন সে সব দেখাবে। দেখেন শুরুতে আমাদেরকে সে অ্যাট এ গ্ল্যান্সে দেখাচ্ছে যে আমাদের কি ঠিক আছে আর কোন জিনিসগুলো আসলে ঠিক নাই। যেমন দেখাচ্ছে টেক্সট লেন্থ ঠিক আছে, বাকি জিনিসগুলো এই যে এগুলো ঠিক নাই। যেমন আউটবাউন্ড লিঙ্ক করা নাই, ইন্টারনাল লিঙ্কিং নাই, কিফ্রেজ লেন্থ ঠিক নাই, মানে এরপরে হচ্ছে মেটা ডেসক্রিপশন নাই, ইমেজ অল্টার ট্যাগ করা নাই, এসইও টাইটেল ওয়াইড। ওকে, তো আমরা এই জিনিসগুলো সব ফিক্স করব। সব আর্টিকেলে এই যে একই প্রবলেম দেখাবে এমন না, যে আর্টিকেলে যে টাইপের প্রবলেম থাকবে সেগুলোতে সেগুলো দেখাবে, কিন্তু এই যে মেটা টাইটেল এই সেই এগুলোতে কমনলি দেখাবেই। মেটা ডেসক্রিপশন, ইমেজ অল্টার ট্যাগ, কারণ এটা দেওয়ার সাথে সাথে তো আর থাকবে না। তো আমরা এখন সবগুলোকে ঠিকঠাক করব। আচ্ছা, আর এর মধ্যে আমরা আমরা হচ্ছে এখান থেকে জাস্ট এখন যেটা করব সেটা হচ্ছে ফার্স্টে আমাদের কি ফেজটা আগে দিয়ে নেই। আমরা সবার আগে আমরা কি ফেজটা এখান থেকে দিয়ে নিব। আমাদের কি ফেজের যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের কি একটা মিনিট বেস্ট ওয়ান মোর। ওকে, আর হেডিং এর মধ্যে অবশ্যই আমরা এগুলো ঠিক করে দিব, যেমন এখানে তো ছোট হাতেরটা আমরা এভাবে দিব না, তবে আমরা কিওয়ার্ডটাকে একটু এখানে আমরা বেস্ট সব ছোট হাতের না দিয়ে বড় হাতের দেওয়াটাই বেটার। ভাই এখানে কি কোনো ফন্ট চেঞ্জ করব নাকি যেটা ডিফল্ট ভাবে আছে সেটাই থাকবে সবসময়? আপনি চাইলে চেঞ্জ করতে পারেন, যেটা আছে এটাও রাখতে পারেন। এটা আসলে যার যেটা ভালো লাগে সে সেটা আমরা করতে পারি। মানে কোনটা করলে আর কি ভালো হয়? এসইওর ভালোর দিকে বললে তো আসলে যেটাই করেন আপনার কাছে সুন্দর লাগলে আসলে সেটাই ভালো। এখানে র্যাঙ্কিং এর ভালো মন্দর কোনো বিষয় নাই, কারণ ক্যারেক্টারের সাথে এটা আসলে কোনো কিছু যাবে না। তবে ডিফল্ট যেটা আছে এটাই রাখতে পারেন। ওকে, বেস্ট কি লন মোয়ার গ্যাস ক্যান, আমাদের যে কিওয়ার্ডটা সেটা আমরা কি করব, আমরা এখানে দিয়ে দিব আমাদের ফোকাস কি ফ্রেজে। ওকে, আমরা এখান থেকে দিয়ে জাস্ট ওকে দিলাম। এখন আমরা যেটা করব একটা একটা করে কাজ শুরু করব। আমরা দেখলাম যে এদিকে আমাদের অনেকগুলো জিনিস দেখাচ্ছিল। আমরা এসইওর যদি ইয়েতে আসি, এসইও অ্যানালাইসিসে আমাদের এখন দেখেন কি ফেজ দেওয়ার পরে সে ধরতে পারছে যে আমাদের কি ফেজ ইন ইন্ট্রোডাকশনে আছে কি ফেজের লেন্থ, মানে কিওয়ার্ডের যে লেন্থ এটা ডিফল্ট ভাবে ঠিকই থাকবে। প্রিভিয়াসলি ইউজ কি ফেজ, মানে এই কি ফেজটা দেখেন বলছে ইউ আর নট ইউজ দিস কি ফেজ বিফোর, ভেরি গুড। মানে এই কি ফেজ বা এই কিওয়ার্ড দিয়ে পূর্বে আমরা কোনো আর্টিকেল এই সাইটে পাবলিশ করি নাই, সেটা খুবই ভালো। মানে একই কিওয়ার্ড দিয়ে এক সাইটে একাধিকবার আর্টিকেল পাবলিশ করা যাবে না।
মানে এই যেটা দিয়ে করতেছেন এটা দিয়ে আর একাধিক করা যাবে না, প্রয়োজনে এই আর্টিকেলটাকেই আপডেট করবেন। মানে গুগল এটা ভালোভাবে নেয় না যদি একই কিওয়ার্ড দিয়ে কেউ একাধিক আর্টিকেল এক সাইটে পাবলিশ করে। যেমন আপনার বেস্ট লন মোয়ার, বেস্ট গ্যাস ক্যান লন মোয়ার, এগুলো কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট কিওয়ার্ড, ডিফারেন্ট ডিফারেন্ট সার্চ ভলিউম। সো এই জিনিসগুলো ওকে। টেক্সট লেন্থ ঠিক আছে। কি ফেজ ইন স্ল্যাগ, স্ল্যাগ বলতে এই যে ইউআরএল এর মধ্যে, এখানে আবার ইউআরএল বা পারমালিঙ্ককে স্ল্যাগ বলা হচ্ছে। তো এইখান থেকে আমরা দেখেন ডিফল্ট ভাবে কিন্তু অন্যভাবে লিঙ্ক এসেছে। আমরা এইখান থেকে যেটা করব, আমাদের কিওয়ার্ডটা রেখে বাকিগুলো আমরা জাস্ট কেটে দিব। বেস্ট লন মোয়ার গ্যাস ক্যান, ওকে। আমরা এখান থেকে জাস্ট বাকিগুলো আমরা কেটে দিলাম, কেটে দিয়ে ওকে করে দিলাম, ওকে। তো আমাদের এখান থেকে জাস্ট যেটা আমাদের অলরেডি কিওয়ার্ডটা আমরা বসিয়ে দিলাম। তো আমাদের এখন পারমালিঙ্কটা ঠিক আছে। দেন আমরা বাকি বিষয়গুলোকে ঠিক করব আস্তে আস্তে। এরপরে আমাদের যেটা আছে কি ফেজ ইন টাইটেল, ওকে। টাইটেলের মধ্যেও আমরা জানি আমাদের কিওয়ার্ডটা আছে। এখন ইন্টারনাল লিঙ্ক, আউটবাউন্ড লিঙ্ক, সবগুলো জিনিস আমরা একটা একটা করে ঠিক করব। আচ্ছা, এর মধ্যে আপনি যদি পারেন ইয়েটা আপনার হচ্ছে ফিচার ইমেজটা তৈরি করতে থাকতে পারেন। 1200x628 সাইজের একটা ফিচার ইমেজ, অথবা আমি দেখাই দিচ্ছি, সমস্যা নেই, করতে হবে না। আমি হয়তো খুব দ্রুত একটা নিয়ে ইউজ করব। তো আমাদের মেইনলি হচ্ছে এখন যেটা করতে পারি, আমাদের এখান থেকে এটাতে H1 আছে, আমরা এখান থেকে আগে বডিটাকে ঠিক করে নিতে পারি, বা প্রতিটা রেড মার্ক অপশনগুলোকে আগে সলভ করতে পারি। যে কোনো একভাবে শুরু করলেই হবে, পুরো কাজটা করতে হবে, এটাই আর কি ইম্পর্টেন্ট। ভাই যে ইমেজগুলো দিব, এটার কি কোনো বাধা ধরার নিয়ম আছে যে আচ্ছা, ইমেজগুলো এই যখন জায়গায় দেই দিতে তখন হবে, আমরা নাকি ইমেজগুলো এটা নিয়ে কথা নিজের বলবো। উপরে? ইমেজটা যখন আমরা দিব তখন এটা নিয়ে কথা বলবো, আগে আমরা এগুলো সলভ করে নিই। ওকে, তো ফার্স্টে হচ্ছে আমরা যেটা করব, প্রবলেমগুলোর কথা যদি বলি, ফার্স্ট হচ্ছে আউটবাউন্ড লিঙ্ক, ইন্টারনাল লিঙ্ক। এরপর কিওয়ার্ডের ডেনসিটি, কিওয়ার্ডের ডেনসিটি আমাদের এমনি ঠিক আছে। মেটা ডেসক্রিপশন, ইমেজ অল্টার ট্যাগ, এসইও টাইটেল। ওকে, আগে এসইও টাইটেলে দেখেন বলতেছে যে ঠিক নাই। কেন ঠিক নাই বলি, কারণ আমাদের কিন্তু আমরা নর্মালি দেখেছি ক্যারেক্টার ঠিক আছে, এই যে এইটা টাইটেল ঠিক আছে, কিন্তু হ্যাঁ এটা ডিফল্ট ভাবে একটা প্রবলেম দেখাবে। এটার কারণ হচ্ছে এটা সার্চ ইঞ্জিনে যখন পাঠানো হবে তখন এখান থেকে দেখেন আমরা ইয়োস্টের মধ্যে যাই, নিচে ইয়োস্টের মধ্যে আমরা গেলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সাইটের নামটা এখানে ডিফল্ট ভাবে চলে এসেছে। তো আমরা এইখান থেকে এই সবগুলো বিষয় মুছে দিব, এসইও টাইটেলের মুছে দিয়ে ওই সেম টাইটেলটা আমরা বসায় দিব, কারণ ডিফল্ট ভাবে এখন দেখবেন ঠিক আছে। এখন এই যে গ্রিন হয়ে গেছে, ওই জিনিসটা যদি আমরা খেয়াল করি যে টাইটেলের ওয়াইডটা ঠিক নাই, মানে লেন্থ ওই যে 65 ক্যারেক্টারের বেশি হয়ে যাচ্ছিল, কি গার্ডেন টেক কেয়ার এই কথাগুলো থাকার জন্য। তো এগুলো মুছে আমরা এটা দিয়ে দিলাম। এবং এখানে দেখবো যে স্ল্যাগ ঠিক আছে কিনা, দেখেন স্ল্যাগও কিন্তু ঠিক নাই, আমরা উপরে যেটা করেছি সেটা ঠিক নাই। আমরা এটাকেও ঠিক করবো। এই জিনিসগুলো কিন্তু আমাদের কেয়ারফুলি ঠিক করতে হবে। সাইটের মধ্যে যা আছে এটা ইয়োস্টের ফাংশন, ইয়োস্টের মধ্যেও সেম হইতে হবে। এই যে এখান থেকে এসে বেস্ট গ্যাস ক্যান পর্যন্ত আমাদের বাকিগুলো কেটে দেবো, বা ওইখান থেকে কপি করে এনে বসাইতে পারেন। তো আমাদের স্ল্যাগ এর অপশনও ঠিক আছে। এগুলো দেখেন প্রবলেমগুলো সলভ হয়ে গ্রিনে ঢুকে যাচ্ছে। ওকে, গুড রেজাল্ট আমাদের এখানে। তো এরপরে আমরা বাকি বিষয়গুলোকে সলভ করব। বাকি বিষয়গুলো সলভ করার জন্য, আচ্ছা সবার আগে আমরা একদম উপরের দিকে গিয়ে আস্তে আস্তে দেখেন গ্রিনের দিকে যাবে আমাদের এই যে এখান থেকে। আর আমরা যেটা করব এখন, আমরা আমাদের আর্টিকেলটাকে অবশ্য সিলেক্ট করে দিব যে এটা আমাদের কোন ক্যাটাগরির মধ্যে যাবে। আমাদের ক্যাটাগরি দেখেন এদিকে আছে, এই যে ক্যাটাগরি। আচ্ছা, এটা তো আমরা লন মোয়ারে দিতে চাচ্ছি জন্য আমরা লন লন কেয়ারে দিতে চাচ্ছি, লন কেয়ার। যদি মনে করি যে না অন্য কোনোটা টিকমার্ক উঠায় সেইটা সিলেক্ট করলে সেই ক্যাটাগরিতে এটা পাবলিশ হবে ডিফল্ট ভাবে। যাই হোক, আমাদের মেইনটাতেই হয়ে গেছে। না পরে হলে কি ক্যাটাগরি চেঞ্জ করার কোনো অপশন আছে ভাই? আপনি হচ্ছে ক্যাটাগরি শুরুতেই দিয়ে দিবেন, চাইলে পরেও হ্যাঁ চেঞ্জ করা যায়, এডিটে এসে করা যায়, তবে শুরুতে আপনারা হচ্ছে যে ক্যাটাগরিতে দিবেন সেটা দিয়ে দিবেন। এরপর ট্যাগ দরকার নেই কোনো, আমাদের এখন যেটা করতে হবে ফিচার ইমেজ। ফিচার ইমেজ বলতে
কোন একটা সাইটে এই যে গেলে আমরা এরকম যদি দেখি যে উপরে যে ইমেজগুলো দেখতে পাচ্ছি আর্টিকেলের, এগুলোই হচ্ছে ফিচার ইমেজ। তো ইমেজ আমরা আগে ফিচার ইমেজটা দিয়ে নেই। ফিচার ইমেজ আমরা এখানে আপ করব। ফিচার ইমেজের ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা গুগলে গিয়ে আমাদের এই টপিকস লিখে সার্চ দেবো, বা পিকজাবে ফ্রি পিক এই জায়গাগুলোতে আমরা ফ্রি ইমেজ নিতে পারবো। ওকে, লন মোয়ারের জন্য বিভিন্ন জায়গায় স্ক্যান এই সেইগুলো আছে। এগুলোর মধ্যে থেকে অবশ্যই টুল থেকে আমরা কি করব, ইউজার রাইট থেকে ক্রিয়েটিভ কমন গুলো নিব, তাহলে আমাদের কোনো কপিরাইটের কোনো ক্লেম নাই। পরে চাইলে আমরা ফিচার ইমেজ এগুলো চেঞ্জও করতে পারবো। তো আমি এইটাও দিতে পারি, ফ্রি পিক পিকজাবে বিভিন্ন জায়গায় আছে। তো আমরা এখান থেকে জাস্ট যে কোনো একটা ভালো দেখে নিয়ে নিব। এটা নিতে পারবো না, এটা পেইড, এটা পেইড। এখানে ইমেজের অপশন কম আছে, আমরা গুগল থেকেই দেখি, অথবা আরো অন্যান্য জায়গায় আছে। তো আমরা জাস্ট একটু ইয়ে থেকে নিয়ে একটু এডিট করে নিলেও কোনো সমস্যা নেই। ক্রিয়েটিভ কমন থেকে নিলে বেশি বেটার, আবার এদিক থেকে নিলেও নিজেরা যদি ডিজাইনারকে দিয়ে এই স্যার স্ক্রিনশট দিয়ে আপনার ক্যানভাতে নিয়ে স্যার একটু নিজের মতো করে এটাও করা ঠিক, যায়। তাহলে আমরা করতে পারি একটু অ্যামাজন থেকে স্ক্রিনশট দিয়ে করি। ওকে, দাঁড়ান এখান থেকে আমাদের স্যার এর মধ্যে একটা কোশ্চেন ছিল স্যার, ওই যে আপনি এর আগের ক্লাসে করছিলাম স্যার, বলুন। সেটা হচ্ছে কিছু প্রোডাক্ট স্যার, কিছু প্রোডাক্ট না
আমি নতুন একটা আর্টিকেল লেখাচ্ছি, এবং হচ্ছে বেস্ট লার্নার 300। তো এখানে যে প্রোডাক্ট গুলো আছে এবং যারা অলরেডি র্যাঙ্কে আছে তাদের লিঙ্কে যেও দেখেছি আপনার ওই প্রোডাক্ট গুলো আনঅ্যাভেলেবেল স্টকে। আচ্ছা, এটা কি আপনি অন্য আইপি থেকে গেছিলেন নাকি বাংলাদেশ থেকেই? স্যার আপনি বলার পরে আমি আপনার সেটা ডিভিএন থেকে আপনার আইপি চেঞ্জ করে নিয়েছিলাম, ইউএসএল আইপি দিয়ে গেছিলাম, তারপরেও মানে মোস্ট অফ দ্য প্রোডাক্টই নাই আর কি। আচ্ছা, এগুলো দেখা যায় মাস্ট আপনার থাকে, কোনো প্রোডাক্ট স্টক আউট হলে সাথে সাথে চলে আসে, আদারওয়াইজ ওই সাইটগুলো কিন্তু রাখতো না। তারপরেও আপনি হচ্ছে যেটা যখন দেখবেন যে নাই, ভালো যেগুলো বা আছে এইগুলোকেও আপনি টার্গেট করতে পারেন। কারণ এগুলো অ্যামাজনের প্রোডাক্ট নর্মালি আসলে দেখা যায় আপনার থাকে, এগুলো স্টক আউট হইলে আবার আর্লি ওরা নিয়ে আসে। তবে তারপরেও যদি স্যার আমি দেখেন, যারা সাইটে অলরেডি র্যাঙ্কে আছে তাদের লিঙ্কে যেও দেখেছি এই প্রোডাক্টগুলো মার্কেটে আপাতত নাই, তো আচ্ছা, হচ্ছে যে তাহলে ওইগুলোকে আপনি currently অ্যাভয়েড unavailable। করেন। যদি এমন হয় যে এক দুইটা নাই, তাহলে আর্টিকেল থেকে বাদ দিয়ে দেন। আর যদি মনে হয় যে না, একদমই মোস্ট অফ দা ইয়েগুলো নাই, তাহলে হচ্ছে আপনি ওইগুলোকে ওই কিওয়ার্ড গুলো আপাতত স্টপ রাখতে পারেন। আচ্ছা, দাদা কি ওই কিওয়ার্ডটা একটু বলেন তো আবার। স্যার একটা আর্টিকেল অলরেডি প্রায় অর্ধেক লেখাই ফেলেছে, এখন কি স্টপ করবো ওটা? অর্ধেক লেখায় ফেললে আপনার হচ্ছে ওইটাতে কি কোনো প্রোডাক্টই নাই, যেগুলো আছে সেগুলোকে ফিচার করেন। অল্প কন্টেন্টের মধ্যেই লিখেন, হয়তো 1500-2000 লিখায় শেষ করে দেন। হ্যাঁ, পরামর্শের ভিতরে লেখাচ্ছি, কিন্তু মানে আপনি আপাতত সবগুলা প্রোডাক্টই আমি চেক করে দেখছি, এবং অ্যামাজনে অলরেডি লিস্টেড আছে এরকম প্রোডাক্ট, তো আমি ওখানে যে অ্যামাজনে আপনার ওই প্রোডাক্টটা বের করে করে দেখছি, মোস্ট অফ দ্য প্রোডাক্টই নাই আর কি, মানে অ্যামাজনে নাই না হলে তাহলে কারেন্টলি ওইগুলোকে স্টক বাদ আনাগুলো। দিতে পারেন। এখন আমি যেটা মনে মানে করতেছি, গেস করতেছি, সেটা হচ্ছে এখন তো আপাতত মনে হয় সিজন না আর কি জন্মার ইস্যুর জন্য, তো এর এই কারণে হইতে পারে যে এটার জন্য এগুলোর জন্য হইতে পারে আর কি। এখন তো আপনার ঘাসের জন্য বৃষ্টি টিষ্টি বিষয় এখন মনে হয় একটু কম কাটে, এটার পরে বেশি ইয়ে হবে, এটা একটা ইয়ে হইতে পারে। কারণ লন মারে সেই ক্ষেত্রে অবশ্য সাইটে ঢুকে আমাকে দেখতে হবে। আচ্ছা, একটা মিনিট দাঁড়ান। দাদা প্রোডাক্টটা ওইটা বলেন তো একটু। এটা হচ্ছে বেস্ট লার্নার আন্ডার 300। আপনি একটু দেখেন তো ভাই আছে কিনা আসলে। আচ্ছা, ওকে, তো আমরা দেখেন ক্যানভা দিয়ে একটা জাস্ট স্ক্রিনশট দিয়ে ইমেজ তৈরি করে নিচ্ছি, ফিচার ইমেজ। অনেক সময় আপনারা চাইলে এভাবে ইয়ে করে নিতে পারেন, অথবা এদিক দিয়ে আমরা লিখেও দিতে পারি, যার আসলে যেভাবে বেটার। তবে আমরা লিখেই দিচ্ছি। ধরেন আমরা একটা টাইটেল নিয়ে যার যে টাইপের ফন্ট ভালো লাগে সেই ফন্টে আমরা ধরেন আপাতত। আচ্ছা, এই ফন্ট কি ভালো লাগে নাকি চেঞ্জ করে ফেলবো? সিম্পল হয়ে যায় একদমই। আচ্ছা, আমরা এখন অবশ্য ফন্ট কোনার মধ্যে ওকে, চাইলে এগুলো চেঞ্জও করা যাবে। আপনাদের যে ফন্ট ভালো লাগে ওভাবে করে জাস্ট তৈরি করে নিন। আমরা সিম্পলি ধরেন এভাবে তৈরি করতেছি, কোনো সমস্যা নেই। অথবা চাইলে ব্যাকগ্রাউন্ড কালার টালার দিয়ে আমরা ধরেন, তবে ব্যাকগ্রাউন্ড কালার না দেওয়াটাই বেটার আসলে। অ্যামাজনের ক্ষেত্রে আমরা ব্যাকগ্রাউন্ড হোয়াইট ব্যাকগ্রাউন্ডে রাখলে বেস্ট, আমরা হোয়াইট ব্যাকগ্রাউন্ডে রাখবো। আর লেখার স্টাইলগুলো এভাবে চেঞ্জ করে নিন, সমস্যা নেই। আমরা এরপরে ডাউনলোড
পিএনজি তে অবশ্যই পিএনজি তে ডাউনলোড করব। পিএনজি পিএনজি তে করলে এই লেখাগুলো অলরেডি চলে যাবে, অথবা আমরা চাইলে এখান থেকে জেপিজি তে করতে পারি। আচ্ছা, আমি জেপিজি পিএনজি যে কোনো একটা ফরম্যাটে আসলে করলেই হবে। তো আমরা এখান থেকে আমাদের জেপিজিতে নেওয়ার কারণ আছে, কারণ ইমেজটা অপটিমাইজ করাটা ইজি হবে। তো আমরা কাট করে নিলাম আমাদের ডেস্কটপে। ওকে, দেন এখান থেকে আমরা যে কাজটা করব, আমাদের কিওয়ার্ডটাকে মাস্ট বি বসায় দিব। আমাদের কিওয়ার্ডটা ছিল কি, বেস্ট গ্যাস, না বেস্ট লন মোয়ার গ্যাস ক্যান। ওকে, বেস্ট লন মোয়ার গ্যাস ক্যান আমরা এটা দিয়ে দিলাম, এবং এইটাকে শুধু এখানে দিলেই হবে না, এটাকে আমরা এটাকে কপি করে আমাদের রাইট বাটনে ক্লিক করে প্রপার্টিসে যাব, গিয়ে অবশ্যই ডিটেলস থেকে দেখেন আমাদের টাইটেল বা হেডিং দেখতে পাচ্ছি, সেই জায়গাগুলোতে দিয়ে দিব। তাই এখানে কি ওই যে হাইপেনটা ইউজ করতে হবে হ্যাঁ, প্রতিটা ওয়ার্ডের হাইপেনগুলো পর ইউজ পর? করতে হবে, জি। কারণ হাইপেন ইউজ না করলে এখানে গুগল এইগুলোকে থাকলে ভালো মতো রিড করতে পারে না। এবং আপনি এই কাজগুলো যদি অপটিমাইজ না করেন, দেখবেন গুগল ইমেজে গেলে আপনারটা ওইভাবে খুঁজে পাওয়া যাবে না। বাট এইভাবে অপটিমাইজ করে দিলে এই ইমেজগুলো খুব দ্রুত গুগল ইমেজে র্যাঙ্ক করে ফেলবে, এবং গুগল ইমেজে গেলে অ্যাটলিস্ট খুঁজে পাওয়া যাবে। তো আমরা দেখেন সব জায়গাগুলোতে এইভাবে বসিয়ে দিলাম। অথরের জায়গায় আপনি আপনার সাইটের নাম লিখে দিতে পারেন। আমাদের সাইটের নাম কি, www ডট, এখানে কি ভাই প্রোডাক্ট লিংকে দেওয়া কোনো অপশন আছে? না, প্রোডাক্ট লিংক এখানে আমরা দিব না। ওকে, এখানে যে ইনফরমেশন চাচ্ছে সেগুলো দিবেন। এরপরে আমরা হচ্ছে জাস্ট এভাবে করে আমাদের এগুলো দিয়ে দিলাম, প্রোগ্রাম ক্যানভাস, সমস্যা নেই। কপিরাইটের ক্ষেত্রেও আমরা আমাদের সাইটের নামটা দিয়ে দিতে পারি এখানে, কপিরাইট। ওকে, ওকে করে দিলাম। তো আমাদের অলরেডি ইমেজটাকে অপটিমাইজ করেছি, চাইলে ইমেজটাকে আমরা কি করতে পারি, এই যে বলেছি টাইনি পিএনজি এই সেই, এগুলো থেকে এসে কম্প্রেস করে নিতে পারি। এটাই আমাদের ইমেজটা ছিল। ওকে, 57 কেবি, এমনিতেও খুবই কম ছিল, 34 কেবি করে দিল, আরো অনেকটা কমায় দিচ্ছে। তো ওকে, আমার ডাউনলোডে এটা থাকলো। এখন আমরা ডিরেক্ট ডাউনলোড থেকে আমাদের এটাকে নিয়ে নিতে পারি। আমার ফিচার ইমেজের জন্য আমরা হচ্ছে সেট ফিচার ইমেজ, এখানে যাব, দেন এই যে আপলোড ফাইল, সিলেক্ট ফাইল থেকে ডাউনলোডে আছে, এই যে আমাদের এটা। ওকে, এটাকে দেওয়ার পরে আমাদেরকে যেটা করতে হবে, এখানে অল্টার ট্যাগেও আমাদের এই কথাটাই আমাদের লিখে দিতে হবে, এভাবে হাইপেন দিয়ে। এই যে এখানে অলরেডি টাইটেলের মধ্যে আছেই, তো এখান থেকেই কপি করে অল্টার ট্যাগে আমরা বসিয়ে দিই। ওকে, এরপরে ক্যাপশন ট্যাপশনে কোনো কিছু লেখার দরকার নেই, এখানে তো আমাদের সাইটের নাম। ওকে, এই যে .com, এগুলো আমাদের জাস্ট এটা থাকবে। সেট ফিচার ইমেজ আমরা ক্লিক করে দিলাম, ফিচার ইমেজে অলরেডি চলে গেছে। ওকে, তো এখন আমরা আমাদের ফিচার ইমেজ এটা দেওয়ার পরে বাকি কাজগুলো শেষ করব। বাকি কাজের মধ্যে আমরা আগে এসে হেডিং টেডিং ঠিক করে নিই। হাউ ডাজ ইট ওয়ার্ক, এটা কি আমরা আমাদের এখান থেকে দেখলে বুঝতে পারবো যে কোনটা H1 কোনটা H2, এভাবে এটা H1 H2 H2, প্রোডাক্টগুলোকে H3 করতে পারি এর আন্ডারে। ওকে,
আমরা মোটামুটি ফাংশন বুঝে গেছি, আমরা এখন সেভাবে করে কাজ করব। এটাকে আমরা কি করব, H2 করব। জাস্ট সিলেক্ট করে এই যে প্যারাগ্রাফ থেকে H2 স্পেস, এটা এরকমই থাকলো। আমরা পাবলিশ করার পরে যদি মনে করি অনেক বেশি স্পেস হয়ে যায়, আমরা কমায়ও ফেলতে পারবো চাইলে। বা এই H1 H2 এগুলো কি বোল্ড করবো নাকি যেরকম আছে সেরকমই রাখবো? এটা বোল্ড করতে হবে না, আপনার অটোমেটিক্যালি যেভাবে দরকার ওইটা হয়ে যাবে। এই যে আমরা জাস্ট সিলেক্ট করে দিলাম, অটোমেটিক্যালি হয়ে গেল, এখানে বোল্ড টোল্ড করার দরকার নেই। এরপরে আমরা স্পেসিং যেখানে যেরকম দেওয়া দরকার আমরা সেভাবে করে দিব। ওকে, এখান থেকে এটাকে আমরা কি H2 করেছি, দেখি ঠিক আছে কিনা। হ্যাঁ ঠিক আছে। প্রোডাক্ট রিভিউ এটাও হচ্ছে এখান থেকে H2 হবে। ওকে, 1 নাম্বার প্রোডাক্ট। এটাকে আমরা করব H3, কারণ আমাদের সব সময় সিস্টেম হবে যে H1 এর নিচে H2 মূল প্যারাগুলো, আবার তার আন্ডারে কেউ থাকলে H3, কারণ প্রোডাক্ট রিভিউ বলতে এখানে 5টা প্রোডাক্ট নিয়ে কথা বলা হবে, এই জন্য আমরা এটাকে H2 এর আন্ডারে এটা আসলো H3 করলাম। এই যে ফিচার এন্ড ডেসক্রিপশন এগুলোকে চাইলে আমরা হালকা বোল্ড করতে পারি, H4 এ আমরা যাব না, আমরা চাইলে ওকে, অথবা এটা যেভাবে ছিল আমরা সেভাবেও রাখতে পারি, অথবা আমরা চাইলে ফিচারটাকে শুধু এমনি বোল্ড করতে পারি। এখান থেকে স্পেসিং বেশি মনে হলে আমরা একটা কমায় দিয়ে দেখতে পারি। ওকে ঠিক আছে। আর এগুলোকে ফিচার আর প্রোজ এন্ড কনসটা আপাতত এরকমই থাকে, একটু পরে আমরা এগুলোকে ওই যে এটা দিয়ে ঠিক করবো আর কি, আগে আমরা আর্টিকেলটা পাবলিশ করে নিই। এদিকে স্পেসিং এই সেই সমস্যা থাকলে ঠিক করে নেবেন আর কি। কন্ট্রোল জেড দেই, বেশি কমায় ফেলছি। এরপর 2 নাম্বার প্রোডাক্ট। এটা কি হবে কেউ বলতে পারেন, এটা কোন হেডিং এর আন্ডারে যাবে? H3 এর আন্ডারেই যাবে, কারণ এখান থেকে আমি একটু বোঝাই প্রিভিউটা, তাহলে বুঝতে পারবেন। ধরেন আমরা যখন শুরু করতেছি এটা H1, এরপরে কোনো একটা সাব হেডিং আসলে সেগুলো হচ্ছে H2। ওকে, এভাবে আসবে। এটাও আবার একটা সাব হেডিং H2, এর আন্ডারে এখন প্রোডাক্ট যেগুলো করতেছে সেগুলো সব H3 হবে। ওকে H3, এই যে এগুলো সবই H3 এর মধ্যে আছে, এগুলো সব H3 এর মধ্যে থাকবে। এই যেগুলো H3 এর মধ্যে আছে, এখানে দেখেন কোডিং এর মধ্যে। তো না বুঝলে অনেক সময় কম্পিটিটরের এগুলো এভাবে দেখে নিতে পারবেন। আমরা H3 করলাম, আর এগুলোকে এমনি জাস্ট একটু ইয়ে করে দিয়েছিলাম, বোল্ড করলেও চলে না করলেও চলে, আমরা কি দিলাম প্রোজ এন্ড কনস, এভাবেই থাকলো। এর 3 নাম্বার প্রোডাক্ট H3। এটা কন্টেন্টটাকে আমরা সাজায় নিচ্ছি আর কি, আমরা এমনিতে একটু বোল্ড করেছি। আচ্ছা, প্রোডাক্টের 1 নাম্বার এগুলো, এটা অবশ্য নাম্বার দিছে, পরে এগুলো নাম্বার দেয় না কেন বুঝলাম না। এটা হচ্ছে 1 নাম্বার প্রোডাক্ট, আমি মিসিং হয়ে গেছে কোনো কারণে। 2 নাম্বার প্রোডাক্ট,
এটা 3 নাম্বার প্রোডাক্ট। ওকে, 3 নম্বরে ভাই আমরা H3 দিয়েছি, 2 নম্বরেও আমরা দেখি H3 দিয়েছি, 1 নম্বরেও H3 দিয়েছি। তো 4 নাম্বার প্রোডাক্ট হওয়ার কথা। হ্যাঁ, হয়তো কোনো কারণে এখানে লিখতে ভুলে গেছে, এই যে এইখানে। এই জিনিসগুলো একটু দেখে নেবেন, এটা এখনো প্যারাগ্রাফে আছে, আমরা করি নাই, তার মানে এটাকে H3, কারণ সিলেক্ট করলেই অটো চলে আসবে যেটা ইয়ে করা হয়েছে কিনা। এই যে এটা হচ্ছে 5 নাম্বার। ভাইয়া ফিচার এন্ড ডেসক্রিপশন ওখানে প্যারাগ্রাফ করে আছে, বোল্ড ওই ইয়ে করে দিয়েছে, কি যেন বলে বটম লাইন না বোল্ড কি যেন করে বলে, ওটা দিয়েছে। করে দিয়েছে। কিন্তু ওখান থেকে কি আরেকটু গ্যাপ দিব নাকি ওইটাই ঠিক আছে? এটা আপনার চোখে আসলে মেইনলি যেভাবে সুন্দর লাগবে এইটা দিতে হবে, এখানে কিন্তু এসইওর কোনো বিষয় নাই, শুধু দেখবেন যে দেখতে কিভাবে সুন্দর লাগে। আমরা পাবলিশ করার না, পরে যদি দেখি দেখতে খারাপ লাগে, তখন এসে আমরা আবার স্পেসিং কমানো বাড়ানো করব। এটা জাস্ট ফিচার এন্ড চোখের সৌন্দর্য। ডেসক্রিপশনের ওখানে মানে লিখছে তো অনেকগুলা, ওখানে মনে হচ্ছে যে জাবরা জাবরা টাইপের, যদিও এখানে স্পেস আছে ওই পাশে, তাই বলতেছিলাম আর কি। হ্যাঁ, এটা ওই যে বললাম যে এটা তো আপনার উপরেই ছেড়ে দিলাম, যে এখানে আপনি যেভাবে করতে চান, মানে যেটা সুন্দর লাগে আপনি সেটা করতে পারবেন আসলে। আমরা আর কি আপাতত এটা দিচ্ছি, পরে আমরা প্রয়োজনে পাবলিশ করার পরে আবার এডিট করতে পারবো, কিন্তু এই যে হেডিং টেডিং করে এগুলোর ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নাই। আর এই জিনিসগুলো হচ্ছে দেখতে সৌন্দর্য, যে কিভাবে স্পেসিং দিলে আবার বেশি সব জায়গায় স্পেসিং হয়ে যাবে কিনা, পাবলিশ করার পরে আবার এরকম নাও লাগতে পারে। তো এখনই কিছু না, আগে আমরা দাঁড়ান সবকিছু ইয়ে করে নিই। 5 নাম্বার ফিচার এন্ড ডেসক্রিপশন। ওকে, ঠিক আছে। প্রোজ এন্ড কনস। এরপরে এডিটর চয়েস, এটা আবার কি হবে কেউ বলতে পারবেন? এটা কোন হেডিং এর আন্ডারে যাবে? H2। এগুলো আবার H2 এর মধ্যে যাবে, কারণ H3 এর সিরিয়াল শেষ, H2 এর আন্ডারে H3 ছিল। এরকম করতে করতে 5টা প্রোডাক্ট, তবে কোনো কারণে কিন্তু 4 5 নাম্বার দিতে ভুলে গেছে। এই জিনিসগুলো আমরা ঠিক করে নিব, কারণ আমরা দেখেই বুঝে ফেলছি যে এগুলো 5 নাম্বার প্রোডাক্ট। কারণ এই যে প্রোডাক্টের পরেই তো ফিচার, তারপরে প্রোজ এন্ড কনস, এরপর এডিটর চয়েস, দেখেন এর মধ্যেও আছে এডিটর চয়েস, এরপরে ফিচার্স, বাজেট আবার এটার আন্ডারে আছে, ফিচার্স এর আন্ডারে, তার মানে এগুলো H3 হবে। ওকে, ম্যাটেরিয়াল, সাইজ, এরপর এফিসিয়েন্সি অফ ইউজ। ওকে, এখন তো ফ্রিকোয়েন্টলি। ওকে, যাই হোক আমরা বুঝলাম বটম লাইন কোথায় কি হবে, বুঝে নিলাম। এডিটর চয়েস এটা H2 হবে। এরপর এটা H2 তে। এবং সে কিন্তু এগুলো ওইভাবে ছোট করেই দিছে, রিজন অফ বাইং, বাজেট। ওকে, এগুলো সব H3 হবে। স্পেসিং আমরা এগুলো পরে একটু কমাচ্ছি প্রয়োজনে।
হ্যাঁ, ওয়ার্ডপ্রেস হওয়ার কারণে এত ইজি, শুধু সিলেক্ট করে দিচ্ছি কোনটা কোন হেডিং এ হবে, কিন্তু কোডিং এর সাইজ হইলে কিন্তু আমাদের কোডিং করতে হইতো। efficiency of use, three, এটাকে আবার আমরা কি করব, h2 এর মধ্যে দিয়ে দিব h3 এর মধ্যে। গুলো h3 এর মধ্যে দিলেও হয়, একটু বোল্ড করলেও হয়, কোনো সমস্যা নাই। বটম লাইন এটা তো অবশ্যই আবার h2 হবে। ওকে, তো এদিক থেকে আমরা এই কাজগুলো করেছি। এরপরে আমরা এদিক থেকে এখন আমরা বাকি কাজগুলো, ইন্টারনাল লিঙ্কিং, আউটবাউন্ড লিঙ্কিং, এই কাজগুলো করব। সবার আগে আমরা হচ্ছে আউটবাউন্ড লিঙ্কিং নিয়ে কাজ করি। ওকে, ইন্টারনাল লিঙ্ক অবশ্য এই মুহূর্তে তো আমাদের কোনোটা নাই, সো এই ক্ষেত্রে তো ইন্টারনাল লিঙ্ক দেওয়াটা ডিফিকাল্ট। তারপরেও আমরা দেখি আমাদের যে হ্যালো ওয়ার্ল্ড পোস্ট টোস্ট আছে কিনা আপাতত দেওয়ার জন্য। ওকে, হ্যালো ওয়ার্ল্ডটাকেই ধরেন আমরা একটা আর্টিকেল ধরে নিলাম, যদিও এটাকে আমরা ডিলিট করে ফেলবো। এই জন্য বলেছিলাম যে শুরুতে আমাদের 5-6টা আর্টিকেল একসাথে পাবলিশ করে অন পেজ করতে হবে, তাহলে আপনি যে ইন্টারনাল লিঙ্ক করার সুযোগ পাবেন। ধরেন আপনার সাইটে এখানে গেলেন, ধরেন হাই কোয়ালিটি গ্যাস ক্যান, এখন আপনি গ্যাস ক্যান নিয়ে একটা আর্টিকেল আছে, বা ধরেন এদিক থেকে কন্ট্রোল এফ দিয়ে লন মোয়ার দিলাম, এখন আপনি ধরেন লন মোয়ার বা বেস্ট লন মোয়ার বা বেস্ট গ্যাস ক্যান লন মোয়ার কিছু একটা নিয়ে আপনার, বা শুধু লন মোয়ার নিয়ে একটা আর্টিকেল ধরেন আপনার সাইটে আসছে, তাহলে আপনি কি করবেন, জাস্ট খুব সিম্পলি ওই আর্টিকেলটাকে এখানে লন মোয়ার ফুয়েল ক্যান, এই এরকম যদি একটা আর্টিকেল থাকে, এই যে লন মোয়ার ফুয়েল ক্যান, বা শুধু বেস্ট লন মোয়ার নিয়ে একটা আর্টিকেল আছে, তাহলে ওই বেস্ট লন মোয়ারটাকে এই যে এখানে কি করবেন, এভাবে সিলেক্ট করে কি করবেন, এই যে লিঙ্কে এসে আপনি লিঙ্কটা দিয়ে দিলেন, দেওয়ার পরে আমরা অ্যাপ্লাই করে দিব, হয়ে যাবে। অথবা এখান থেকে নিউ ট্যাবে সেটাও দিতে পারি, যে ক্লিক করলে এটাও থাকবে, নিউ ট্যাবে ওপেন হবে, এতে দুইটা পেজই থাকবে, গুগল ভাববে যে দুইটাই রিড হচ্ছে। দেখেন, এটাকে আমরা ইন্টারনাল লিঙ্ক করলাম, যেহেতু একই সাইটের আরেকটা পেজকে লিঙ্ক আপ করলাম, এটাকে কি ইন্টারনাল লিঙ্ক। আমরা আমাদের এই মুহূর্তে অন্য আর্টিকেল নাই জন্য আমরা এটাকে এই করলাম। দেখবেন ওই ইন্টারনাল লিঙ্কিং বা ইনবাউন্ড লিঙ্কের বিষয় নাই, এখন আউটবাউন্ড লিঙ্ক। আউটবাউন্ড লিঙ্কের ক্ষেত্রে আমরা ধরেন কন্ট্রোল এফ দিয়ে
গ্যাস ক্যান লন মোয়ার বা গ্যাস সিলিন্ডার, বা ধরেন ফুয়েল ট্যাঙ্ক। কাছাকাছি কোনো একটাকে আপাতত আউটবাউন্ড লিঙ্ক আমরা করতেছি। ইউ ক্যান ক্লিন ফুয়েল টাইপ, ধরেন আমরা ফুয়েল টাইপ বা এই টাইপের কিছু একটাকে, এই যে ফুয়েল ক্যান কিছু একটাকে ধরেন আউটবাউন্ড লিঙ্ক আমরা করে দিচ্ছি। ওকে, এখান থেকে আমরা সার্চ মারতে পারি উইকি বাংলার কাছাকাছি। সাথে করে দেন। স্যার এখানে কি আপনার কোনো লিমিটেশন আছে যে আমি কতগুলো আপনার আউটবাউন্ড লিংক করব একটা আর্টিকেলে? আউটবাউন্ড লিঙ্ক আমরা সবসময় একটাই করব, একটার বেশি করব না। ইনবাউন্ড লিঙ্ক আমরা তিনটার মতো করতে পারি, তিনটার বেশি করলে আবার সারা পেজে শুধু লিঙ্ক দেখা যাবে। আউটবাউন্ড লিঙ্ক আমরা একটার বেশি করব না, আচ্ছা, কারণ ঠিক আছে। আউটবাউন্ড লিঙ্ক তো আমরা দিতে চাই না, বাট বাধ্য হয়ে দিতে হচ্ছে গুগলের নীতির কারণে। ইনবাউন্ড লিঙ্ক আমরা বেশি দিব, এবং ইনবাউন্ড লিঙ্ক উপরের দিকে রাখবো। আউটবাউন্ড লিঙ্ক যেহেতু আমার সাইটের লিঙ্কটা অন্য কারোর, ওইটা দিব। আর যেটা বললেন যে কি উইকি বাংলা, উইকি বাংলাকে তো অবশ্যই দিব না, আমরা আউটবাউন্ড লিঙ্কে দিব হাই কোয়ালিটি বা হাই ডিএপি এর রেপুটেড কোনো সাইটকে। ওকে, আমরা অবশ্যই আমাদের সেটা কম্পিটিটর। হ্যাঁ, এবং আমাদের না ভাইয়া, কম্পিটিটর না। এটা আপাততর কথা বলতেছিলাম, যে বুঝতে আপাতত পারছি, দিয়ে হ্যাঁ। দেখানো। জি, ঠিক আছে। তবে আমরা এই বিষয়গুলো মাথায় রাখবো। ধরেন বা এরকম ধরেন হাই কোয়ালিটি কোনো সাইট টাইট যেমন উইকিপিডিয়াকে তো পেলাম, বা এরকম আমরা দেখবো অনেক সময় আমাদের ডিরেক্ট কম্পিটিটর না এবং আমাদের এক্সাক্ট কিওয়ার্ড না, এরকম একটা এভাবে করে ধরেন ফুয়েল ক্যান বা আরো অন্যান্য কিছু এই যে কেউ হইতে পারে, আমরা ওইভাবে ফুয়েল টাইপ বা এরকম এটাকে আমি সিলেক্ট করি যে আগের মতো এখানে এসে দিয়ে আমরা এখান থেকেও নিউ ট্যাব দিয়ে দিলাম, যে উইকিপিডিয়ায় গেলেও যেন আমার সাইটটা থাকে। গুগল ভাববে যে এই পেজটা এখনো রিড হচ্ছে, কারণ এখানে ক্লিক করলে নিউ ট্যাব ওপেন, এটা ওপেন থাকবে, ওটা ওপেন। আর না করলে তো ক্লিক করলে এই সাইট থেকে ওই সাইটে ডিরেক্ট চলে যাবে। তো আমরা ধরেন এই যে ইনবাউন্ড লিঙ্ক আউটবাউন্ড লিঙ্ক করলাম, এখন দেখবো এই প্রবলেমগুলো আর নাই। ওকে, দেখেন নাই। আচ্ছা, কি ফেজ ডেনসিটি ওরা বলতেছে কম আছে, বাড়াইতে হবে। তবে কি ফেজ ওরা যখন দিছে ঠিক মতোই দিছে, কিছু জায়গায় হয়তো আপনার ওই ড্যাশ ম্যাশ দিয়ে টেকনিক খাটায় কমায় দেখাচ্ছে, তো এই জন্য এরা ধরতে পারতেছে না। কিন্তু তারপর আপনি ম্যানুয়ালি দেখবেন যে পার্সেন্টেজ ঠিক আছে কিনা, আপনার ইন্ট্রোডাকশনে দিয়েছে কিনা, তাহলেই ঠিক আছে। কারণ ইওস্টের কথা যে সব জায়গায় আমাদের শুনতে হবে অন্ধের মতো, বিষয়টা এমন না। বিশেষ করে কিওয়ার্ড ডেনসিটির ক্ষেত্রে, কারণ ডেনসিটি একটু কম রাখা ভালো, তাও বেশি রাখতে যাওয়া ভালো না। সেই ক্ষেত্রে একটু আমরা প্রয়োজনে কন্ট্রোল এফ দিয়ে বা ম্যানুয়ালি চেক করে দেখতে পারি যে আসলে আমাদের কিওয়ার্ডটা যে জায়গায় এগুলোতে ইম্পর্টেন্ট জায়গাগুলোতে দরকার দিয়েছে কিনা। ইন্ট্রোডাকশনে, হেডিং এর মধ্যে, ইউআরএল এর মধ্যে তো আমরা দিলামই, পাশাপাশি লাস্টের দিকে একবার, এই যে লাস্টের দিকে একবার দেখেন, এই যে একসাথে দিছে, দেখেন একসাথে দিলে ও হয়তো ধরতে পারবে না, কিন্তু গুগল কিন্তু এটা ঠিকই বুঝতে পারবে। ওকে, দেখেন বেশ লন মোয়ার আলাদা না করে একসাথে, এই জন্য হয়তো ওই ইয়ে ধরতে পারতেছে না ইয়োস্ট, কিন্তু টেকনিক্যালি কিন্তু এখানে ঠিকই দেওয়া আছে। বিষয়টা কিন্তু একই, গুগল কিন্তু এত বোকা না, লন মোয়ার এগুলো একসাথে করেই ধরবে। বাট টেকনিক্যালি একটু গুগলকেও একটু আলাদা জিনিস দেখানোর জন্য এভাবে দেওয়া হয়েছে। তো আপনার এই জন্য কিওয়ার্ডের ডেন্সিটি এখানে আমাদের বাড়াইতে বললেও এই জিনিসটা আমরা ইয়োস্টের কথা শুনবো না, কারণ আমরা ম্যানুয়ালি চেক করে যখন দেখবো ঠিক আছে, তখন আর কিওয়ার্ডের ডেন্সিটি এটার দরকার নেই, বাকি জিনিসগুলো আমরা গ্রিন করি। আবার যদি ম্যানুয়ালি দেখেন আসলে কম আছে, দেয়া যায়, ইম্পর্টেন্ট জায়গায় এইচ টু মুহূর্তে নাই, তাহলে দিতে পারেন আর কি। ওকে, তো আমরা এখন যাচ্ছি, একটা মিনিট, আমরা হচ্ছে মেটা ডেসক্রিপশন। ওকে, কি পেজের কোন একটা সাব হেডিং এও নাই, কোন একটা H2 তে দিতে পারলে তো এটা খুবই ভালো। আমরা দেখি কোন একটা H2 তে দেয়া যায় কিনা। এখানে আমরা প্রোডাক্ট রিভিউ না লিখে আমরা ওই কথাটা লিখে দিব।
পেজ 2 তে আছে। দেখেন টেকনিক্যালি আমরা একটা জিনিসকে এখানে দিয়ে দিলাম সাব হেডিং এর মধ্যে। সাব হেডিং যদিও এখন সে দেখাচ্ছে, তবে সমস্যা নেই, আমরা তো অলরেডি একটা সাব হেডিং এর মধ্যে ধরেন দিয়ে দিছি। কারণ ইউজ তো টুল 100% সবসময় সে ধরতে নাও পারে। জাস্ট কেন ওকে, কারণ আশেপাশে কিছু থাকার কারণে, বাট সে শুধু এইটা দিলে ধরতে পারতো, কিন্তু জিনিসটা কিন্তু আমরা এটার ভিতরে দিয়ে দিছি। ওকে দেখি এখন ইয়ে করার পরে স্যার ধরতে আজকে পারছি। তো প্রায় 11:30 বেজে গেছে স্যার। তাহলে আজকে কি শেষ করে দিব আপাতত এই পর্যন্ত? স্যার এটা আমার মনে হয় যে এখানে শেষ করার, কারণ মাথায় এখন আর ঢুকতেছে না কিছু স্যার, উপর দিয়ে যেতেছে। আচ্ছা ওকে, তাহলে আমরা আপাতত ড্রাফটে রেখে দিই। তাহলে নেক্সট ডেতে আমাদের অবশ্য হ্যাঁ অনেক টাইম লাগবে, এরপরে আমাদের ওই যে প্রোজ অ্যান্ড কনস করতে হবে, টেবিল দিয়ে টেবিল তৈরি করতে হবে। তাহলে সবাই বললে জি আজকে এই স্যার। পর্যন্তই রাখি, আমরা নেক্সট ডেতে এর পরে থেকে আজকে শেষ শুরু করি করব। স্যার। স্যার যেহেতু লকডাউন তো এখন মনে হয় সবাই মানে বাসায়, তো যদি চাইলে তার এক্সটেন্ড ক্লাস তাহলে করে নিতে পারেন। কালকে চাইলে কালকে নিতে পারি, কালকে আমার কোনো জি ক্লাস স্যার, টেস্ট নাই। এক্সট্রা ক্লাস দিলে স্যার আমার মতে যে এটা ওকে, ভালো হয়, আমরা একটু তাড়াতাড়ি আগাইতে পারবো। তাহলে কারো সমস্যা না থাকলে কালকে 9টার সময় আমরা শুরু করি। না, সমস্যা নেই আমার। ঠিক আছে স্যার, তাহলে কালকে 9টায় স্যার তাহলে আরেকটা ক্লাস রাখুন এটার উপরে। ওকে জি, তাহলে এটা আমরা শেষ করতে পারবো যদি কারো আর স্যার, আপত্তি না থাকে। স্যার আর একটা জিনিস একটু যদি হেল্প করতেন হ্যাঁ একদম বলেন। শেষ সময়, সেটা হচ্ছে স্যার আপনার একটু আইপিটা থেকে একটু যে দেখবেন যে স্যার আমি একটা কিওয়ার্ড দিচ্ছি, এই কিওয়ার্ডটার প্রোডাক্ট গুলো কেন নাই একটু দেখবেন স্যার। আচ্ছা আপনারা ওকে, তাহলে ওকে কিওয়ার্ডটা দিয়ে দেন তাহলে, আর আমি এটাকে ভিডিওটাকে সেভ করে দিচ্ছি, কারণ ভিডিওটাও লম্বা হয়ে যাচ্ছে। স্যার ভিডিওটা আজকে পাওয়ার সাথে